ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা সেশন নিয়ে হাজির হয়েছি। সাধারণত আপনারা আমাদেরকে ক্লাস নিতে দেখেন, সবসময় আমরা ক্লাসের কথা বলি এবং আমরা আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি, পড়াশোনার জন্য অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা খুবই আজকে নগণ্য হিসাবে কাজ করব, আমরা খুব কম কথা বলবো। আজকে মূলত আমরা তাদেরকেই প্রেজেন্ট করেছি যারা 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসার। আপনারা জেনেছেন খুব রিসেন্টলি রেজাল্ট পাবলিশ হয়েছে। সো তাদেরকে যারা আমাদের প্রতিষ্ঠানে যারা কোচিং বা আমাদের সাথে সম্পৃক্ত ছিল, আমি ডিরেক্টলি ওইভাবে বলতে চাই না, যারা টার্নিং পয়েন্ট জব এইটার সাথে সম্পৃক্ত ছিল, এমন অনেক স্টুডেন্টেরই ইনশাল্লাহ আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করেছে, তাদের বাবা মায়ের দোয়া প্রার্থনা পূরণ করেছে। এবং আমাদেরও যদি বলি প্রচেষ্টা, আমরা অনেক পরিশ্রম করি এবং চেষ্টা করি, আমাদের যে পরিশ্রমটা সেটা হলো আপনাদের জব প্রাপ্তিতে যেন আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। সো অ্যাকচুয়ালি একটা মানুষের ভালো লাগা তখনই হয় যখন সে যে জিনিসটার পিছনে শ্রম দেয় সেটা একটা আউটকাম যখন সে হাতে পায়। সো ফাইনালি আমরা একঝাঁক তরুণ ইয়াংস্টারকে আমরা পেয়েছি। সো ফাইনালি তারা সিনিয়র অফিসার হিসাবে মনোনীত হয়েছে বিভিন্ন ব্যাংকে। কেউ সিনিয়র অফিসার সোনালী ব্যাংক, কেউ কৃষি ব্যাংক, কেউ প্রবাসী কল্যাণ ব্যাংকে ছিল, কেউ বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ছিল। দ্যাট মিনস আপনারা অনেকেই রেজাল্টটা দেখেছেন। সো আমাদের অগণিত স্টুডেন্ট এখানে ইনশাল্লাহ আল্লাহ রহিম রহমানের ইচ্ছায়, আমরা যদি বলি আমাদের মূল আকর্ষণটা শুরু হয়েছে 2021 সাল ভিত্তিক যে অফিসারের রেজাল্টটা পাবলিশ হলো, এরপর থেকেই টার্নিং পয়েন্টের পূর্ণতা বলেন বা প্রাপ্তির ঝুলিটা অনেক বড় হতে শুরু করেছে। সো সকলকেই তো একদিনে কম্বাইন করা বা একদিনে একই জায়গায় প্রেজেন্ট করা একটু টাফ হয়ে যায়, যার জন্য আমরা 2-3টা সেশন করবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে সামনের দিকে আরো 2-একটা সেশন নিব। আজকে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি, আমরা কিছুজন 8-10 জন স্টুডেন্টকে একত্রিত করেছি যারা সিনিয়র অফিসার হয়েছে। অ্যাকচুয়ালি যারা সফল হয়েছে তাদের মুখেই কিন্তু সফলতার গল্পটা শুনতে বেশি ভালো লাগে, বেশি প্রাণবন্ত মনে হয়। তো আপনাদেরকে বলবো, দেখেন আপনারা যারা জব প্রত্যাশী বা যারা ব্যাংক জব এক্সপেক্ট্যান্ট বা এনথুজিয়াস্ট, তাদেরকে বলবো জব আপনি কিভাবে পাবেন, জবের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, একটা প্রপার গাইডলাইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং এই গাইডলাইনটা আমি বলবো আপনার তখনই আপনার কাছে ইফেক্টিভ মনে হওয়া উচিত যখন যারা সফল হয়েছে তারা তাদের প্রস্তুতিটা কিভাবে নিয়েছিল, তাদের প্ল্যানিং বা পরিকল্পনাটা কিভাবে করেছিল, বা অন্যান্য মানে মেটার গুলা যেগুলো কনসিডার করা উচিত তারা কিভাবে বিবেচনা করেছে, এটা যদি তাদের মুখ দিয়ে শুনি আমরা, তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনারাও তারা যেভাবে গাইডলাইন দেয় বা আমার যারা সফল হয়েছে তারা যেভাবে সাজেশন দেয়, তারা যে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করেছে, তারা যে ট্রিক্স মানে স্ট্র্যাটেজি যেগুলো ফলো করেছে, এগুলো যদি আমরা ফলো করতে পারি অবশ্যই আমরা তাদের মতো সফল হব। সেই জন্য আপনাদের বাড়ানোর জন্য। তো মোটামুটি বেশ এসেছে। সো আমরা এখন আস্তে আস্তে একটু পরিচয় যারা আছে তাদের পরিচিতির আমার মনে হয় প্রয়োজন পড়বে না। কারণ হলো আমরা অলরেডি এটা একটা লিফলেট করে ফেসবুকে কিন্তু আমরা দিয়েছিলাম, আপনারা জেনেছেন। আজকের অতিথিবৃন্দের যে আর কি ছবি বা নাম বা কোন ব্যাংকে তারা জব করতেছে, জব পাইছে, সেই বিষয়গুলো আমরা ওখানে দিয়েছি। তো এগুলার আমরা না বলি, আমরা ডিরেক্টলি আমরা 1-to-1 পার্সনের কাছে যাব, তারপরে ইনশাল্লাহ আমরা তাদের মুখ দিয়ে শুনবো তাদের সফলতার গল্প। দেখেন, যে কোনো সফলতার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে, ত্যাগ থাকে, অনেক স্যাক্রিফাইস থাকে। সো এগুলো কিন্তু অনেক ইমোশন, একটা মানে এটা অ্যাটাচমেন্টেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, সো আজকে দেখেন আল্লাহ রহিম রহমানের ইচ্ছায় যে পরিশ্রম করা লাগে একটা সরকারি প্রথম শ্রেণীর চাকরি, আর এখন সরকারি প্রথম শ্রেণীর চাকরিটা আরো বেশি লুক্রেটিভ হবে গ্রাজুয়ালি। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন খুব সম্ভবত জানুয়ারি মাসে নতুন পে স্কেল আসছে। আর নতুন পে স্কেল মানে আল্লাহর রহমতে সরকারি চাকুরির আমি বলবো আরো বেশি লোভনীয় হয়ে যাবে। এবং আমার পাশে যারা আছে তাদের কিন্তু সবাই আনম্যারিড, সো আমি জানি এটা। হ্যাঁ, সো তাদের ক্ষেত্রেও আরো মানে বিয়ের বাজারটা আরো বেশি গরম হবে। আচ্ছা, ড্রপ ইট, জাস্ট জোকিং। সো আমি না বলি, একটু বাপ্পি ভাইয়ের কাছে যাব, বাপ্পি ভাইয়ের পরেই আমি আমাদের যে গেস্টরা আছে তাদের সাথেই কথা বলবো মূলত। ওকে, সো আমাদের সাথে কিন্তু এখানে আমাদের সাথে দেখছেন 3 জন ইয়াংস্টার, তারা প্রত্যেকেই এবং জুমেও আমাদের কিন্তু অনেকে যোগ হয়েছে, অনেকে যুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে অল্প কয়েক মিনিট করে শুনবো, অল্প সময় কথা বলবো, অল্প সময়ের মধ্যেই যতটুকু আমরা তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারি। বাপ্পি ভাই প্লিজ একটু যদি বলতেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার ভাবে প্রেজেন্টেশন করার জন্য। আমি শুধু একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে দেখেন প্রত্যেক সাকসেসের চমৎকার একটা হিস্ট্রি থাকে। আমরা এই যে 3 জন গেস্ট ওনাদের ডেকেছি, আমরা আমাদের সার্ভিস নিয়েছেন। আরো আমাদের সাথে স্টিমিয়ার্ডে যোগ হবেন আরো কয়েকজন, ওখানে 2 জন আপু থাকবে। ঠিক আছে, আমার রিকোয়েস্ট থাকবে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে একটু শুনেন যে তারা আসলে
কোন পথে, কিভাবে, কতটুকু স্টাডি করে আজকে এই সাকসেসের দ্বারপ্রান্তে চলে আসছে। দেখেন, আবারও বলি, প্রত্যেকটা সাকসেসের অনেক করুণ হিস্টরি থাকে, আমরা শুনবো আজকে। আপনারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে একটু শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে কি হবে, অনেক গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি হয়তো একটু এদিক সেদিকে আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু এই লাইভটা আবার কি করবেন, আর একবার পুনরায় দেখবেন, শুনবেন। বিলিভ করেন, যারা সাকসেসের হিস্টরি ভালো করে শুনে তারাই পরবর্তীতে সাকসেস হয়। আমি এই যে ভাইদের সাথে কথা বললাম আগে, যে ওনারাও একসময় এগুলো শুনতেন, এখন তারা বলতে আসছেন। এরপরে কি হবে, আপনার পালা, আপনি বলতে আসবেন, অন্য কেউ শুনবে। ঠিক আছে, তাহলে আমরা গভীর মনোযোগে একটু ভাইদের কথা শুনি, স্যারের কথা শুনি, প্লিজ। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ বাপ্পি ভাইকে। সো তাহলে আজকে আমরা আমাদের গেস্টের কাছে চলে যাই। প্রথমেই তোমাকে দিয়েই শুরু করি। হ্যাঁ, আচ্ছা, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, তাই তো? শহীদুল ইসলাম, সে হলো সিনিয়র অফিসার, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে মনোনীত হয়েছেন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন, বারবার আপনাদেরকে বলি যে ব্যাংকের প্রস্তুতিটা নেন। এর পিছনে আমি তো আপনাদের শত্রু না। হ্যাঁ, আপনি যদি দেখেন, এই যে ভিত্তিক থেকে একেবারে ফাইনালি তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেল। এবং এখন একটা কথা বলে রাখি, এখন কিন্তু নিয়োগটা খুব দ্রুত হয়। যেমন আমাদের সময় 2017 সালে আমি যখন জয়েন করেছি, আগে আমার পুলিশ ভেরিফিকেশন হতো, তারপরে নিয়োগটা হতো। তো পুলিশ ভেরিফিকেশনে কিন্তু আমার অনেক সময় চলে গিয়েছে, প্রায় 6 মাস। কিন্তু এখন কিন্তু তা না, এখন নিয়োগ হওয়ার পরেই পুলিশ ভেরিফিকেশনটা হয়। তার মানে আগামী 1-1.5 মাসের মধ্যেই কিন্তু তারা জয়েন করবে। আপনি জানেন কিনা, টোটাল সার্কুলার পাবলিশ থেকে একেবারে জয়নিং হওয়া পর্যন্ত 1 বছর 4 মাস সময় লাগছে। সেই 1 বছর 4 মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ জয়নিং। এখন মনে রিজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত মনে খুব সম্ভবত 1 বছর 2 মাস মতো সময় লেগেছে। আর 2 মাসের মধ্যেই কিন্তু তারা কি হয়ে যাবে, তারা জয়েন করতে পারবে। সো এরকম 1 বছর 4 মাসের মধ্যেই আপনি অ্যাপ্লাই করা থেকে একেবারে সুটেড বুটেড ওয়েতে নিয়োগ পাচ্ছেন, এটা কিন্তু খুবই রেয়ার। বাংলাদেশের এমন খুব কম জব সেক্টরই আছে এত দ্রুত যেগুলো আর কি নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। সো আমি শুরুতেই চলে যাই শহীদুলের কাছে। শহীদুল আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট, কারণ আমি অ্যাকচুয়ালি একই ক্লাস বারবার করাটা আমার কাছে একটু আনইজি লাগতো, যে একটা ছেলে দেখা যাচ্ছে একবার বা দুইবার একই টপিকের উপরে, কিন্তু ও বেশ কয়েকটা ক্লাস করতো একই টপিকের উপরে। এটা বেশ ভালো লাগার একটা বিষয়। তো শুরুতেই শহীদুলের কাছে যাব, জাস্ট সংক্ষেপে। আচ্ছা, যুক্ত হয়েছে আরো 2 জন। আচ্ছা, আখি এবং মায়া, তোমরা যারা যুক্ত হয়েছো, আমি তোমাদেরকে এখন মিউট করে রেখেছি। তোমরা অবশ্যই যুক্ত থাকবে। তোমাদের সাথেও কিন্তু এর পরেই হয়তো আমি তোমাদের সাথে একটু যুক্ত হব। হ্যাঁ, তোমাদের কথাগুলোও শুনবো আমরা। তো প্রথমে একটু শহীদুলের কাছে যাব, একটু সংক্ষেপে বলবো, জাস্ট আরেকটু ইয়ে দেওয়া যায় একটা মাইক্রোফোনটা। আচ্ছা, সংক্ষেপে যে বিষয়টা জানতে চাবো, যে অ্যাকচুয়ালি একজন, ধরেন আমি প্রথম ব্যাংকের প্রস্তুতি নিতে চাচ্ছি, যারা একেবারেই বিগিনার, তাদের ব্যাংকের প্রস্তুতির জন্য কোন বিষয়টা ফোকাস করা উচিত, এটা যদি একটু ডিসক্লোজ করতে প্লিজ। ধন্যবাদ আমার আচ্ছা, প্রিয় শ্রদ্ধেয় সুমন স্যার। জোরে কথা বলতে একদম আনইজি করার ইচ্ছে নেই। শ্রদ্ধেয় সুমন স্যার আমাকে কথা বলার জন্য সুযোগ সুযোগ দেওয়ার দেওয়ার জন্য জন্য। কোনো সমস্যা নেই। এটা আমার সম্ভবত প্রথম কোনো লাইভ প্ল্যাটফর্মে আসা, সেজন্য আমার মধ্যে দেখবেন একটু জড়তা কাজ করছে। একটু পরে এই জড়তা থাকবে না, এটা আমরা জানি, কোনো বিষয় না। হ্যাঁ, বলি। তো আমি যেভাবে আসলে ব্যাংক প্রিপারেশন নিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম দিকে আমি প্রত্যেকটা সাবজেক্টে একটি করে, যেটা মানে স্বনামধন্য বই আছে, ওই ধরনের একটি করে বই নিয়েছি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, বাংলার জন্য আমার কাছে অগ্রদূত, এই ইংলিশের জন্য মেনটেন করেন ভাই, মেনটেন করতে পারতেছ না ভাই। এর জন্য বেসিক ভিউ, এই আচ্ছা, ধরনের। হ্যাঁ, একটা বই কিনে আসলে আমি যাইনি, কারণ এই একটা যে বইয়ের জন্য মাওয়া আর হচ্ছে ফারজানা আঁকি। একটা বই হয়তো ভালো করে শেষ করা হয় না। তো সেজন্য আমি কি চেষ্টা করেছি, সেজন্য আমি চেষ্টা করেছি অন্তত টার্নিং পয়েন্টের ক্লাসগুলো রেগুলার করার, এবং আহ, বাসায় বসে অথবা লাইব্রেরিতে এসে ওই যে আমি একটা একটা করে বই কিনেছি বই ওগুলো যেগুলো ওগুলো আছে শেষ সেগুলো। করার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আর আমি টার্নিং পয়েন্টে পরীক্ষা দিতাম, আমার সবসময় এমসিকিউ তে আমার র্যাঙ্কিং উপরের দিকে থাকতো। তো আমি তখন বুঝে গেছি যে আসলে আমার এই মুহূর্তে রিটেন প্রিপারেশন নেওয়া দরকার। সেজন্য আমি আসলে একদিন সুমন স্যারের ক্লাস, ফ্রি ক্লাস করি, এবং ফ্রি ক্লাস করে আমি আসলে এত বেশি অভিভূত হয়েছিলাম যে স্যারের কাছে গিয়ে আমি রিটেন ব্যাচ 5 এর জন্য ভর্তি হয়েছিলাম, এবং প্রতিটা ক্লাস করেছিলাম। এবং শেষে আমার যে প্রস্তুতি আসলে কি পর্যায়ে গিয়েছে সেটা দেখার জন্য আমি মডেল টেস্ট করেছিলাম, এবং আল্লাহর রহমতে আমি খুবই ভালো আচ্ছা, করেছি। তার মানে হলো শহীদুল যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছে সেটা হলো রিটেন পার্টটা। শহীদুল নিজে থেকে প্রিলি গুছিয়ে ফেলেছিল, এবং অনেকটা দেখা যাচ্ছে টার্নিং পয়েন্ট রেগুলার ক্লাস, এবং ও কিছু বইয়ের কথা বললো।
যদিও আমি তোমাদেরকে বলি টার্নিং পয়েন্টের কিছু লেকচার শিট আছে, কারণ বইগুলো হয় কি, যেমন ও একটা ইংলিশ বইয়ের নাম বললো, এটা কিন্তু শুধু ব্যাংকের কথা চিন্তা করে করা হয়নি, এটা প্রাইমারি বলেন নিবন্ধন বলেন, তখন হয় কি আপনি যেহেতু শুধু ব্যাংকের জন্য যদি পড়তে থাকেন তাহলে শুধুমাত্র টার্নিং পয়েন্টের লেকচার শিটটা আপনি দেখতে পারেন। শহীদুল যে বিষয়টা ফোকাস করেছে সেটা রিটেন পার্টটা। দ্যাট মিনস ও বললো যে প্রিলিতে ও খুব ভালো, আগে থেকে একটা ভালো জায়গায় চলে গিয়েছিল, কিন্তু রিটেন পার্টটাতে ও একটু প্রবলেম ফেস করতেছিল, যার জন্য ও টার্নিং পয়েন্টের প্রিমিয়াম রিটেন ব্যাচ, মনে রাখবেন টার্নিং পয়েন্টের তিনটা আর কি যারা ব্যাচ কন্ডাক্ট করে, অনলি ফর প্রাইভেট ব্যাংক, একটা হলো রেগুলার ব্যাংক জব কোর্স, আর একটা হলো অনলি রিটেন বা প্রিমিয়াম রিটেন। ও প্রিমিয়াম রিটেন ব্যাচ 5 আর কি যুক্ত হয়েছিল। তো রিটেন ব্যাচটার প্রতি বা রিটেনের প্রতি ও বেশি গুরুত্ব আরোপ করতে বলছে, এই তো মূল বিষয়টা। আচ্ছা, রিটেনটা আপনারা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, আমি শহীদুলের কাছে আবার আসবো। শহীদুল আমাদের খুব প্রিয় একজন স্টুডেন্ট এবং বেশি স্টাডি করতো, লাইব্রেরি ওয়ার্কটা মনে হয় করতো, তো লাইব্রেরি পার্টটা দেখতো। আরেকটা কাজ কিন্তু সে বলেছে মডেল টেস্ট। দেখেন, আমি যেটা বলি, যারা আপনারা ব্যাংকের চাকরির জন্য পড়তেছেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, আগে যে কাজটা করবেন, আপনারা তো অবশ্যই পরিকল্পনা করবেন, কিছু স্ট্র্যাটেজি ফিক্স করবেন, এটা তো আছেই। এটার সাথে সাথে যে কাজটা করবেন সেটা হলো আপনি প্রিভিয়াস 5টা বা 6টা কোশ্চেন সলভ করে ফেলেন। ধরেন আপনি ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি শুরু যারা এখন ইনিশিয়াল স্টেজে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা প্রিভিয়াস 5টা কোশ্চেন সলভ করে ফেলেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইংলিশের কোশ্চেনটা কেমন হয়, ম্যাথের কোশ্চেনটা কেমন হয়, তখন আপনার প্রস্তুতি নেওয়াটা খুব সহজ হবে। আর অ্যাকচুয়ালি ও যেটা বললো, দেখেন আপনি নিজে নিজেও কিন্তু বাসায় পড়তে পারেন, বাসায় নিজে নিজে পড়লেও কিন্তু প্রস্তুতি নেওয়া সম্ভব। কিন্তু আমি যেটা বলবো, দেখেন যখন আপনি নিজে প্রস্তুতি ও যেটা বললো ব্যাংকের কোশ্চেন গুলো অনেকটা প্রিডিক্ট করা যায়, এখান থেকে কিছু কোশ্চেন হয়, ওখান থেকে কিছু কোশ্চেন হয়। আপনি নিজে যখন প্রস্তুতি নেবেন তখন এই প্রস্তুতিটা শেষ করতে 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়। কিন্তু যখন আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন তখন কি হয় জানেন, তখন এই যে যেমন আপনি আমাদের যে ইংলিশ শিট গুলো আমি তৈরি করেছি, ম্যাথের শিট গুলা শুভ্র স্যার তারেক স্যার তৈরি করেছে, বাংলা শিট গুলা মিজান তৈরি করেছে, ছোট মিজান আমাদের শিক্ষক, তিনি আমার ছোট বলে আমি মিজান বললাম, মিজান স্যার তৈরি করেছেন। তো এইভাবে আমরা কিন্তু খুব রিসার্চ করে এগুলো তৈরি করি, তো হয় তখন ম্যাটেরিয়ালস গুলো একদম ইজি হয়ে যায় আপনাদের কাছে। আচ্ছা শহীদুল, আমি আবার আসবো, কিন্তু তোমার কাছে একটু রিকোয়েস্ট করবো বসতেন। তো এখন আমি একটু আমাদের স্ট্রিমে যারা যুক্ত হয়েছে তাদের সাথে যদি একটু কথা বলি তাহলে হয়তো ভালো লাগবে। এরপর আমি আবার আমাদের সাথে আরো 2জন যুক্ত হয়েছে, একজন হলো কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে মনোনীত হয়েছে কাইয়ুম খান, এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আলামিনও কিন্তু আমাদের সাথে আছে। ওকে, তো আমি এখন যার কাছে যেতে চাচ্ছি, দেখো তো ও লাইনে আছে কিনা। আমি যদি একটু সঞ্চিতা খানের সাথে, সঞ্চিতা খান ওকে আমাদের সাথে যুক্ত আছে? সঞ্চিতা, একটু দেখবো। সঞ্চিতা তুমি থাকলে একটু আনমিউট করে কথা বলবে। সঞ্চিতা, সঞ্চিতা অথবা আখি কেউ যদি যুক্ত থাকে, ওরা কি শুনতে পাচ্ছে আমাদের কথা? আচ্ছা, ফারজানা আখি অথবা সঞ্চিতা খান, তোমরা যুক্ত আছো কিনা আসসালামু আমার সাথে? আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কি শোনা যাবে না? ওই যে মোবাইলে বলতেছে স্যার শুনতে পাচ্ছেন আমাকে, আমি তো শুনতে পাচ্ছি। মানে এখান থেকে কি আমি সাউন্ড শুনতে পারবো না? জোরে বলো, সমস্যা নেই। স্যার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে এখন। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু মিট করো তাইলে। আচ্ছা, স্যার তুমি বোন, তুমি কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফারজানা আখি, আচ্ছা ফারজানা আখি, ক্যামেরা কি অন জি করা স্যার। সম্ভব? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বোন। স্যার স্যার ক্যামেরাটা আমি অন করতে পারছি না স্যার, আমি একদম গ্রামে আসছি স্যার, এই জন্য আচ্ছা, তুমি আমি গ্রামে। ক্যামেরাটা অন করতে পারছি না। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মিউট করো। আচ্ছা, জান্নাতুন মায়া, আচ্ছা তোমাকে দেখছি, আমি দেখে বেশ ভালো লাগছে বোন, তুমিও ভালো আছো আশা করি। আচ্ছা ঠিক আছে, ফারজানা আখি পরে আমি তোমার কাছে আসবো বোন। আচ্ছা ফারজানা আখি, আচ্ছা ঠিক আছে, তো জি আমি স্যার। একটু তোমার মুখ দিয়ে তোমার গল্পটা শুনতে চাই। যতটুকু আমি জেনেছি তুমি আমাদের অনলাইন স্টুডেন্ট ছিলে এবং অসংখ্য ক্লাস করেছো। সো এবং এটা খুবই জি ভালো স্যার। লাগছে যে তোমার প্রথম পরীক্ষায় আল্লাহ রহিম রহমান তোমাকে কবুল করেছে। তুমি প্রথম জি স্যার। পরীক্ষাতে তুমি সিনিয়র অফিসারের মতো একটা পোস্ট, সরকারি প্রথম শ্রেণীর পোস্টে তুমি চাকরি পেয়েছো। এটা জি আমি স্যার। বলবো অবশ্যই কিন্তু এটা আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কারণ এটা অবশ্যই স্রষ্টা চাইছে বলেই সম্ভব হয়েছে। তারপরেও তোমার একটু সফলতার গল্পটা একটু শুনতে চাই। আজকে যে তুমি ফাইনালি সিনিয়র অফিসার স্যার হলে, এর পিছনে তোমার কোন কোন ফ্যাক্টর গুলা কাজে লেগেছে, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি বোন, একটু যদি বলতে জি প্লিজ। স্যার। হ্যাঁ বলো বোন, ফারজানা। স্যার আমি আমি স্যার 2021 সাল থেকে চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করি।
তখন মূলত আমি আমি আসলে স্যার আর্টসের স্টুডেন্ট। তখন থেকে আমি মানে ব্যাংক সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে আর্টসের স্টুডেন্ট, আমি হয়তো ব্যাংকে ভালো করতে পারবো না। এই জন্য হুম, ব্যাংকে আমি কখনো অ্যাপ্লাই করিনি ওরকম। বিসিএস এ ট্রাই করছিলাম স্যার। বিসিএস এ প্রিলি 1-2টা পাসও করি, রিটেন পাস করি, ভাইবা দিই, কিন্তু জব হয়নি। তো প্রিলির প্রিপারেশন আমার ভালো ছিল বিসিএস এর, কিন্তু তখন আমি যখন 22 সাল ভিত্তিক এটাতে সিনিয়র অফিসারে অ্যাপ্লাই করি, তখন চিন্তা করি যে বিসিএস এর প্রিপারেশন তো নিলাম, কিন্তু ব্যাংকের প্রিপারেশনের জন্য আসলে ব্যাংক সম্পর্কে যাদের যে প্রতিষ্ঠানের থাকবে বা ভালো জানাশোনা থাকবে, আমি ওনাদের কাছ থেকে একটু গাইডলাইন নিতে পারি। তখন আমি স্যার 2024 সালে টার্নিং পয়েন্টের একটা রেগুলার ব্যাচে অ্যাড হই অনলাইনে। তারপর থেকে স্যার মোটামুটি টার্নিং পয়েন্টের যে রিটেন, প্রিমিয়াম ব্যাচ, ক্র্যাশ ব্যাচ যেগুলো আসে, একটাও আমি মিস করিনি আর কি স্যার। আপনাদের দিক নির্দেশনা মতেই আর কি এই পর্যন্ত আসলাম স্যার। ফার্স্ট ব্যাংকের পরীক্ষা আমার, আর ফার্স্টেই সোনালী ব্যাংকের মতো সিনিয়র অফিসার হিসেবে আর কি সুপারিশপ্রাপ্ত হই স্যার। এই ফার্স্ট। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ বোন বলো, আমি শুনতে পাচ্ছি, বলো বলো। জি স্যার, এটাই হচ্ছে স্যার আমার কথা। আর সকলের উদ্দেশ্যে আমার এটাই পরামর্শ যে নিজের উইক পয়েন্ট আগে বের করতে হবে। উইক পয়েন্ট বের করে যে সেক্টরের জন্য প্রিপারেশন নেওয়া, ব্যাংক হলে ব্যাংক, বিসিএস হলে বিসিএস, যেটার জন্য প্রিপারেশন নেওয়া, আমার পরামর্শ থাকবে যে আচ্ছা, যে একটু যদি সেক্টর আমি যেটা তোমাকে নিয়ে ইন্টারাপ্ট কাজ করি করে মাঝে, যদিও ওইদিকে। জি স্যার। বন্ধ করো ওটা। আচ্ছা, মাঝে যদিও আমি একটু শুনতে পারি নাই, হ্যাঁ আমাদের এখানে কিছু আর কি জি ডিভাইসের স্যার। প্রবলেম হচ্ছিল। তো যেটা আমি শুনছিলাম, তুমি আর্টসের স্টুডেন্ট, এতটুকু আর কি আমার সাথে জি যখন স্যার। কথা হচ্ছিল তুমি বলছিলে যে আমি আর্টসের স্টুডেন্ট। আমি যদি একটু বলি, দেখেন জি স্যার। অনেকেই বলে যে স্যার আমি আর্টসের স্টুডেন্ট, আমার পক্ষে ব্যাংকার হওয়া সম্ভব কিনা, হ্যাঁ। তো অনেকের বিভিন্ন ধরনের বিভিন্ন ফোবিয়া থাকে। আমি বলি ব্যাংকে চাকরির জন্য আর্টস বলেন, কমার্স বলেন, সায়েন্স বলেন, এটা মোটেও কোনো ফ্যাক্টর না। আরো যদি স্পেসিফিক হইতে জি বলি, স্যার। আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন, বিশ্বে বিলিভ মি এটাও কোনো বিষয় না। কারণ অনেকেই দেখেন, আপনি ইসলামের ইতিহাসে পড়েছেন, মনে করেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি ইসলামের ইতিহাসে পড়েছেন, আমি ঢাকা ভার্সিটির ফিনান্সে পড়েছি, মনে করেন। কিন্তু রিটেনে যদি আপনি 10 মার্ক আমার থেকে বেশি পান, আপনি মনে রাখবেন এই চাকরি আপনিই পাবেন, আমার পক্ষে সম্ভব না। কারণ রিটেনটাই হলো মূল, এটা জি একটা স্যার। বড় ব্যাপার। আর ও একটা কথা বললো যে বিসিএস এ তার অনেক সময় লেগে গিয়েছে। সো আমি যেটা বলবো, দেখেন বিসিএস এর পার্টটাতে এটা আসলেই খুব লেংদি একটা প্রসেস। আপনারা যদি একটু মানে খোঁজ খবর নেন, এক একটা বিসিএস শেষ করতে 4 বছর সময় লেগে যায়, এবং খুব প্রলং একটা জার্নি, বা এটা একটা মানে ওয়েটা খুব বড় একটা ওয়ে, এবং পড়াশোনা খুবই মানে বৃহৎ আকৃতির বলতে গেলে প্রস্তুতি নিতে হয়। কিন্তু ব্যাংকে তা না, শর্ট একটা প্রস্তুতি নিলেই কিন্তু খুব ভালো জায়গায় যাওয়া যায়। তো ফারজানা যেটা বললো, আমি যেটা বলবো যে ও যেটা বললো যে প্রথমে যেটা পরিকল্পনা নিতে হবে, এবং ও যেহেতু আর্টসের স্টুডেন্ট, ওকে কিন্তু প্রিলি থেকে শুরু করতে হয়েছে। হ্যাঁ, প্রিলিটাও ওকে বেশ ভালো সময় দিতে জি স্যার। হয়েছে। তবে সবচেয়ে বড় যে ব্যাপার, ওর এটা ফার্স্ট চাকরি, ফার্স্ট ভাইবা। এই ফার্স্ট চাকরি এবং ভাইবাতে কিন্তু চাকরিটা হয়ে গিয়েছে। আর ও কিন্তু আমাদের অগণিত ক্লাস করছে। আচ্ছা ফারজানা, তুমি কি মাস্টার বেসের ক্লাস করেছো কিনা? জি স্যার, মাস্টার ব্যাচের ক্লাসও করেছি, রেগুলার ব্যাচের ক্লাসও করেছি, প্রিমিয়াম রিটেন ব্যাচের ক্লাসও। এগুলা সব স্যার আমার প্রিলিমিনারির আগেই করা, মানে প্রিলিমিনারি পরীক্ষা অ্যাটেন্ড করার আগেই আমি রিটেনের প্রিপারেশনটাও নিয়ে নিয়েছিলাম স্যার আপনাদের সাথে। দ্যাটস গ্রেট, এটা একটা বুদ্ধিমানের বিষয়। শোনো, অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে। অনেকে করে কি, রিটেনের প্রস্তুতিটা তারা কি করে থাকে, মানে অনেক দেরিতে নিয়ে চিন্তা করে আমি লিখবো লিখবো না, কিন্তু না। আপনাকে মনে রাখতে হবে ব্যাংকের মূল চাকরিটা কিন্তু রিটেনের উপরে ডিপেন্ড করে। তো রিটেনের প্রস্তুতিটা আপনাকে আগে থেকেই শেষ করে ফেলতে হবে। এবং দেখেন ও যেহেতু আমাদের রেগুলার ক্লাসটাও করছে, রিটেনটাও করছে, আমি আবারও বলি রিটেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো রিটেনটা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের পিলি, আপনি স্যার আমাদের ব্যাংক অফ এখানে রেগুলার একটু আমি আছে, এটা করলে অ্যাড করতে চাই। বলো। স্যার অ্যাড করতে চাই হচ্ছে আমার স্যার ম্যাথের প্রিপারেশন ছিল একদমই জিরো স্যার। আর ব্যাংকের ক্ষেত্রে তো ম্যাথের প্রিপারেশনটা একটু ভালো করে নিতে হয়।
সেই ক্ষেত্রে আমি বলবো টার্নিং পয়েন্টে ভর্তি যদি না হতাম তাহলে হয়তো ব্যাংকের যে ম্যাথ গুলা তা বিশেষ করে তারেক স্যার এবং আপনি যে ম্যাথ গুলা মানে করতেন মানে খুবই আমি ম্যাথের ভয়টা কাটাতে পারছি স্যার আপনাদের ক্লাসগুলা করে আর কি। আমার রিটেনেও বেশ ভালোই 3টা ম্যাথ হয়েছিল স্যার। ওই আর্টস স্টুডেন্ট হয়ে এটাই আমার সবচেয়ে বড় পাওনা আর কি স্যার। আচ্ছা, আর্টসদের একটু ফোবিয়া থাকে, কিন্তু আমার মনে হয় ব্যাংকে যদি একটু পরিকল্পিত ওয়েতে আগানো যায় তাহলে ম্যাথের এই যে প্রস্তুতিটা অনেকে শোনেন একটা ভ্রান্ত ধারণা কি, আমি অনেকের মুখে শুনেছি স্যার ব্যাংকের ম্যাথটা ইংলিশে আসে এই জন্য স্যার পারি না, কিন্তু বিশ্বাস করেন ইংলিশের ম্যাথ এবং বাংলার ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবেন, ওই 1 থেকে মানে আমার একটা ক্লাস করার সুযোগ দেবেন, 1 থেকে 1.5 ঘন্টা আমি একটা ক্লাস নিব। আপনার কাছে ইংলিশ এবং বাংলা ম্যাথ যদি দুইটা একই রকম না হয়, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আপনার থাকবে না, এটা সম্ভব। আমি হোক, শুভ্র স্যার হোক, তারেক স্যার হোক, আমাদের যে কোনো একজনের ক্লাস করলে আপনার ফোবিয়াটা দূর হয়ে যাবে। আচ্ছা, তো আখি অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের সাথে তুমি গ্রামে গিয়েছো, আমাকে বলছো যে একটা প্রচন্ড প্রবলেম আছে এখানে, তো তারপরেও তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো। আমরা টার্নিং পয়েন্ট পরিবার রিয়েলি কৃতজ্ঞ, এবং মনে রাখবে এই বিষয়গুলো আমাদের খুব ভালো লাগে, কারণ আহ, নিজেদের পরিবারে তো আমরা সময় দিয়ে থাকি, কিন্তু বিশ্বাস করো তোমরাও আমাদের একটা পরিবারের অংশ হয়ে যাও। আমি আমার বউ বাচ্চা বা আমার বাবা মায়ের জন্য যে পরিমাণ সময় ইনভেস্ট করি, তোমাদের জন্য তার থেকে বেশি সময় ইনভেস্ট করি। অনেস্টলি বলতেছি, রেগুলার ক্লাস মানে ম্যাটেরিয়াল তৈরি করা, এবং আমাদের যে রিটেন ব্যাচের তুমি কথাটা বললা, প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট করি এবং কেমন সার্ভিস দেওয়ার চেষ্টা করি, এটা তো তোমরা জানোই। সেই জন্য ইনশাল্লাহ আমাদেরকে প্রচুর পরিশ্রম করি আমরা তোমাদের জব প্রাপ্তির জন্য। যখন তোমরা কল দাও যে স্যার চাকরিটা পাইছি, স্যার আল্লাহ কবুল করছে, এই বিষয়গুলো না অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। ওকে, সো মায়া, আমি তোমার কাছে আরেকটু পরে আসবো, একটু সময় তোমার কাছে আমি ফেভার করতেছি। আমি আমার অফলাইনে আরেকজন স্টুডেন্টকে আমি নিয়ে নিই, তুমি আসো আগে। আচ্ছা, ও হলো জি কাইয়ুম স্যার। খান, ও অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে কাইয়ুম। তো কাইয়ুমের মুখ থেকেই শুনবো কাইয়ুমের সফলতার গল্প সংক্ষেপে, তারপরে আমরা আবার আরেকজন গেস্টের সাথে যুক্ত হব। আমি বলি দেখেন, এই বিষয়গুলো না খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, এক একজন এক একটা বিষয়ের প্রতি বেশি হাইলাইটস করতেছে। যেমন এর আগে শহীদুল যখন এসেছিল, তখন কিন্তু ও বলেছিল যে ওর রিটেনটা কিন্তু ওর বেশি ফোবিয়া ছিল, ওর প্রিলিটা মোটামুটি দখলে ছিল। কিন্তু আবার যখন ফারজানা আখি আসলো, সে বলল স্যার আমি কিন্তু প্রিলি থেকেই আমি শুরু করেছি, এবং আমি প্রিলি পরীক্ষার আগেই, তার মানে যখন সার্কুলার পাবলিশ হয়েছে, সার্কুলার পাবলিশ থেকেই আমি কিন্তু স্যার প্রথমে প্রিলির কোর্সটা করেছি, তারপরে রিটেনের কোর্সটা, প্রিলি রিটেন ভাইবা, এটা একটা মানে সে প্রোগ্রাম করেছে, কমপ্লিট করেছে। এরপর আবার অনলি প্রিমিয়াম রিটেন ব্যাচ, সেটা কমপ্লিট করেছে। আবার কি করেছে, ও হলো আমাদের প্রতিটা পরীক্ষার যখন রিজাল্ট মানে ডেট পাবলিশ হয়, আমরা একটা ক্রাশ ব্যাচ আমরা অফার করি। এই ক্রাশ ব্যাচটাও কিন্তু সে কি করেছে, সে কিন্তু করেছে। টার্নিং পয়েন্টের অনেকগুলা কোর্সের সাথে সে যুক্ত হয়েছে। এই আমি বলবো আল্লাহ রহিম রহমান, তার পরিশ্রম ছিল, তার ইচ্ছা ছিল, তার স্টাডি করেছে পরিকল্পনা মাফিক, যার জন্যই আর্টসের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রথম একেবারে ভাইবাতেই আল্লাহ রহিম রহমান তাকে কিন্তু জব প্রাপ্তিতে সহযোগিতা করেছে। আপনারা তো অনেক সময় হয় কি দেখেন, আপনারা মনে করেন যে এতগুলা কোর্স কেন অফার করি। ভাই, এতগুলা কোর্স অফার করার পিছনে অনেক কারণ আছে। আমরা যখন ব্যাংক জব রেগুলার কোর্সটা আপনাদেরকে করাই, প্রিলি, রিটেন, ভাইবা, তিনটাতেই কিন্তু আমরা এমফাসাইজ করি। কিন্তু যেহেতু জবটা রিটেনটার উপরে বেশি ডিপেন্ড করে, রিটেনটার উপরে কিন্তু আপনার চয়েস লিস্টটাও ডিপেন্ড করে, জানেন কিনা আপনি? কারণ আপনি যত মার্ক বেশি পাবেন, আপনার প্রিফার্ড যে চয়েসটা বা আপনি প্রিফার্ড যে ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু আপনি যুক্ত হইতে পারবেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এই জন্য রিটেনটাকে আমরা আরো বেশি এমফাসাইজ করার জন্য আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচটাকে আমরা অফার করি। আমাদের ব্যাংক জব যে রেগুলার ব্যাংক জব কোর্স, এটা কিন্তু কাফি, প্রিলি, রিটেন, ভাইবা। কিন্তু আপনার রিটেনের প্রস্তুতি বা রিটেনের মার্ককে আরো 10 মার্ক বাড়ানোর জন্য, অথবা আপনার জব প্রাপ্তি, যেমন দেখেন এই যে সিনিয়র অফিসার নতুন করে যে সার্কুলারটা হলো, 1217টা পোস্ট। আমি আরো যদি একটু বলি আপনাদেরকে, 1597টা পোস্ট, এই যে 2025 সালে জানুয়ারি মাসে যে সিনিয়র অফিসারটা সার্কুলার হয়েছে, তাই না বিষয়টা? সো এই 1597টা পোস্টে পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। আপনারা সকলেই জেনেছেন যে অলরেডি আপনারা আজকে একটা অ্যানাউন্সমেন্ট পেয়েছেন, টেন্ডার সাবমিশনের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। সো আপনারা কিন্তু খুব দ্রুত কিন্তু এই 2023 সাল ভিত্তিক মানে 24 সাল ভিত্তিকের, এখন যদি বলি, যদিও সাল বিষয়টা নাই, আমি এভাবে যদি বলি, 2025 সালের জানুয়ারি মাসে যে সার্কুলারটা হয়েছে, এই সার্কুলারে কিন্তু পরীক্ষাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, খুবই দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে বলবো, এখন পরীক্ষার ডেট পড়বে, আপনাদের মাথায় টনক নড়বে, স্যার দ্রুত কি করব, কতটুকু পড়বো। ভাই, এভাবে প্রস্তুতি হয় না, প্রস্তুতিটা আগে থেকেই আপনাকে নিতে হয়। যেদিনই আমার যতটুকু মনে পড়ে 1 জানুয়ারি 2025 সালে সার্কুলার, আমরা এখন একটু কাইয়ুম। আচ্ছা,
কাইয়ুমের কাছে চলে যাই। কাইয়ুম হলো কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে মনোনীত হয়েছে এবং মজার একটা ব্যাপার আছে। মজার ব্যাপার হলো কাইয়ুম কিন্তু এখনই কৃষি ব্যাংকের অফিসার হিসাবে আছে। তার মানে কৃষি ব্যাংক ওকে ওন করে নিয়েছে, হ্যাঁ, অন্তরে জায়গা দিয়ে দিয়েছে। সো কাইয়ুম কৃষি ব্যাংক থেকে বের হইতে পারে নাই। কাইয়ুম এখন কৃষি ব্যাংকের অফিসার হিসাবে সে আছে, জব করতেছে অলরেডি। আবার আল্লাহ রহিম রহমান দিচ্ছে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে সে ফাইনালি মনোনীত হয়েছে এবং তার তো আবার সামনের পরীক্ষাটাও দিবে যদি সে ফার্স্ট চয়েস পেতে চাই। তবে আমি একটু বলবো, আপনাদেরকে অনুরোধ করব যারা সিনিয়র অফিসার হিসাবে এবার আর কি ফাইনালি সিলেক্টেড হয়েছেন, যদি আপনারা আপনাদের চেরিস্ট ব্যাংকে, দ্যাট মিনস প্রত্যাশিত ব্যাংকে যদি আপনারা মনোনীত হন, আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা আর পরের ব্যাংকের কোনো ভাইবা বা পরীক্ষা দিবেন না। কারণ একটা চাকরি মানে একটা পরিবারের খুব মানে কত বড় যে চেঞ্জ, এটা রিয়ালাইজেশন বা এটা অনুধাবন করার ক্ষমতা যারা আপনারা মানে সিনিয়র না হইলে এটা বোঝা সম্ভব না। একটা পরিবারের একটা আমূল পরিবর্তন। আপনি মনে রাখবেন, আমার চাকরির সাথে আমার সন্তান, আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা, আমার দরিদ্র আত্মীয় স্বজন সবাই না আমার সাথে সম্পৃক্ত। আমার এই চাকরির ফলে আমি সবার লাইফে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি। সো এই জন্য বলবো ডিরেক্টলি 5 জনের জীবন চেঞ্জ হয়ে যায় একটা চাকরির ফলে। আর ইনডিরেক্ট কথাটা যদি চিন্তা করেন 10 থেকে 12 জন এটার স্টেক হোল্ডার থাকে। সো এই জন্য বলবো আপনারা যারা এবার সিনিয়র অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছেন, খুব নিচের দিকের যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলা যেমন আনসার বিডিবি ব্যাংক, যদি আনসার বিডিবি ব্যাংকে আপনারা মনোনীত হন, আমি বলবো আপনাদের আবার পরীক্ষা দেওয়া উচিত। কারণ আনসার বিডিবি ব্যাংক ব্যাংকের পর্যায়ে মানে এখন ওই পরিমাণ ফ্লেভারটা আপনারা পাবেন না। এবার যেমন ধরেন এই নতুন যে সার্কুলারটা আসলো, পল্লী সঞ্চয় ব্যাংক একটা পোস্ট আছে, ভাই পল্লী সঞ্চয় ব্যাংক কিন্তু অনেক মানে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন আপনারা। সো এই জন্য এই নিচের ব্যাংকগুলা বাদে যারা উপর লেভেলের ব্যাংকে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা পরীক্ষা দিয়েন না। ওকে, সো আমরা আবার কাইয়ুমের কাছে চলে আসবো। কাইয়ুমের মুখ থেকেই শুনবো কাইয়ুমের সফলতার গল্প, সে কোন স্ট্র্যাটেজি ফলো করেছে, কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি এমফাসাইজ করেছে, বা তার প্রস্তুতির কোন কোন বিষয়গুলো বেশি তাকে বাধা দিয়েছে বা তাকে অনেক হতাশ করছে। কারণ আমরা জানি যখন চাকরি প্রস্তুতিতে অনেক বিষয়গুলো না, যেমন আমি আমার কথা যদি বলি, আমার সময়ের গল্পের কথা, আমি অনেক ম্যাথ করতাম, তারপরে দেখতাম ম্যাথ পারতাম না, পরে আমি অনেক হতাশ হয়ে যেতাম, পরে আবার নিজেকে নতুন করে রিনোভেট করতাম। সো শুরুতেই তোমার কাছে যেটা শুনবো, কোন বিষয়টা তোমার কাছে বেশি কঠিন লাগছে ব্যাংকে চাকরির প্রাপ্তির ক্ষেত্রে, সেটাই দিয়ে তুমি যদি শুরু করতে, যে এই বিষয়টা আমাকে বেশি ভুগিয়েছে। আচ্ছা বলো তুমি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ টার্নিং পয়েন্টে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে কষ্ট হয়েছে সেটা হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞান। আচ্ছা, সাধারণ জ্ঞান, সাধারণ মাশাআল্লাহ, জ্ঞানে সবচেয়ে বেশি কষ্ট ওকে। হয়েছে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, সেহেতু সেক্ষেত্রে আমার সাধারণ জ্ঞান একটু ঝামেলা আর ছিল। ম্যাথটা তো খুবই কমফোর্ট তাইলে, জি স্যার, আমার যেহেতু সায়েন্সের স্টুডেন্ট। ভাই বলো। আর প্রথম কথাটা হচ্ছে কি, আমি প্রথমে হচ্ছে গিয়ে বিসিএস প্রিপারেশন নিয়েছিলাম। তো বিসিএস প্রিপারেশন যখন আমি 6 মাস 45 এর প্রিলি প্রিপারেশন নেওয়ার পরে দেখলাম যে আল্লাহর রহমত আমি হয়তো প্রিলি ক্র্যাক করতে পারবো, তখন আমি শুরু করলাম কি ব্যাংকের রিটার্ন। সো প্রথমে আসি আমি হচ্ছে গিয়ে ব্যাংকের রিটার্নের কোর্স, যেহেতু স্যারদের পরিচিত ছিল, আমাদের কিছু সিনিয়র ভাই যারা হচ্ছে গিয়ে বর্তমানে ব্যাংকে আছেন, তো তারা বললো যে স্যারদের কথা। তো তখন আমি স্যারদের বের করি, বের করার পর আমি 3 মাস একটা রিটার্ন কোর্স করি, করার পরবর্তীতে আবার আমি 2 মাস 45 প্রিলির জন্য পড়াশোনা করি, করার পর তারপরে আমি 45 প্রিলি দিই, আল্লাহর রহমতে সেখানে 45 প্রিলি রিটার্ন পাস করছি, বাকিটা আল্লাহর উপর। তারপরে হচ্ছে গিয়ে আমার মেইনলি হচ্ছে গিয়ে আমার এই মানে ব্যাংকের প্রিলি দেওয়া, প্রথম প্রিলি ছিল হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর প্রিলি দিয়েছিলাম, তো সেটাতে হচ্ছে গিয়ে আমি মানে আনফরচুনেটলি ফেল করি। তো তারপরে হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় প্রিলি হচ্ছে অফিসার জেনারেল, সেখানে আল্লাহর রহমতে এখন কর্মরত আছি, এবং তৃতীয় রিটার্ন, তৃতীয় ভাইভা হচ্ছে গিয়ে আমার এই সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার 2023 সাল ভিত্তিক 2023 যেটা আমরা সাল বলতেছি। ওকে, এটা হচ্ছে গিয়ে আমার। আর আমি যে পড়াশোনার স্ট্র্যাটেজি ছিল সেটা হচ্ছে ক্লাস্টার ভিত্তিক। ক্লাস্টার মানে হচ্ছে আমি প্রথমে দেখতাম যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে, যেমন আমি জাতিসংঘ বলতে পারি বা WFP বা ইউনেস্কো, এই যে জিনিসগুলো ছিল এগুলোকে হচ্ছে গিয়ে আমি মানে টপ টু বটম জানার চেষ্টা করতাম, বা জিসিসি বলেন অথবা আরব লীগ বলেন, এই জিনিসগুলো আমি নিজের মতো করে স্যারদের ক্লাস এবং হচ্ছে গিয়ে নোট এবং হচ্ছে গিয়ে বিভিন্ন বই, আমি কখনো এক বইয়ের উপর ছিলাম না, আমার বই মোটামুটি 5-7টা করে ছিল, প্রত্যেকটা বই থেকে আমি ডিফারেন্ট কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতাম, করে সেগুলো নোট রাখতাম, এবং যখন পত্রিকা পড়তাম সেই পত্রিকা যখন এই সম্পর্কিত কোনো কিছু আমি পেতাম, তথ্য পাইতাম, সেই তথ্যটা আমি ক্লাসটা আবার অ্যাড করে দিতাম সাইড দিয়ে। তার মানে তোমার কি আলাদা কোনো নোট ছিল, তাই তো? জি স্যার। মানে ও বলতে চাচ্ছে টপিক ওয়াইজ কিন্তু নিজের হ্যান্ড নোট তৈরি করছে। ও প্রথমেই বলেছে যে ওর সাধারণ জ্ঞানটা ভুগিয়েছিল, তার মানে ওর ম্যাথটা খুব কমফোর্ট জোনে ছিল, ইংলিশটা হয়তো পরবর্তীতে সে কভার করে ফেলেছে। সো সাধারণ জ্ঞান দেখেন, এখান থেকে খুব চমৎকার একটা আইডিয়া পাওয়া যায়। তার মানে আপনার যে টপিকটা বা সাবজেক্টের উপরে প্রবলেম আছে, আপনি বা যেটা মনে করতেছেন এটা আমাকে ডিফিকাল্ট আমার কাছে মনে হয়,
সেই টপিকগুলোর পরে আপনি একটা হ্যান্ড নোট তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমার ইংলিশের কথা যদি বলি, কারো যদি ইংলিশে প্রবলেম হয়, সে সিনোনিম ধরেন তার ভোকাবের প্রবলেম আছে, আপনি করবেন কি, যখন আপনি কোনো কোশ্চেন সলভ করবেন, কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রতি শুক্র শনিবার যে পরীক্ষাগুলো হবে অবসম্ভাবীভাবে সেটা ব্যাংক হোক নন ব্যাংক হোক, ওই প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। যেমন ধরেন আপনার সিনোনিম, আপনার নিজের সিনোনিমের একটা নোট আছে, আপনি নিজে ধরেন 200টা সিনোনিম লিখছেন, আজকে একটা পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় 2টা সিনোনিম এসেছে, আপনি 2টা সিনোনিম ওর মধ্যে ইনজেক্ট করেন না। এবার ম্যাথে, যাদের ম্যাথের প্রবলেম আছে, ধরেন পার্সেন্টেজ চ্যাপ্টার, আপনার নিজের একটা খাতা থাকবে, যে খাতাতে ম্যাথের যে 17টা চ্যাপ্টার আছে, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম এন্ড ওয়ার্ক, এভাবে আপনি কি করবেন, 10টা করে পেজ সবার চ্যাপ্টারের জন্য বরাদ্দ রাখবেন। এরপরে যে কাজটা করলেন সেটা হলো, আজকে একটা পার্সেন্টেজ ম্যাথ আপনি করলেন, আপনার মনে হয়েছে এটা আমার কাছে কঠিন, আমার আরেকবার দেখা উচিত, আপনি ওই ম্যাথটা এবং আনসারটা আপনি আপনার ওই নোট কপিতে তুলে ফেলেন। আমি যে কাজটা করতাম আমার প্রস্তুতির সময়, আমি ফোকাস রাইটিং এর জন্য ওই কাইয়ুমের স্ট্র্যাটেজিটা আমি ফলো করতাম। আমি করতাম কি, কাইয়ুম যেটা বললো, আমি প্রচুর পরিমাণে আমি পেপার কাটিং করতাম। আমার খাতাটা একদিন আপনাদেরকে দেখাবো, আমি পেপার কাটিং করে আমি পেজের মধ্যে আটা দিয়ে ওই পেপারটা লাগায় রাখতাম, লাগায়ে ওর মধ্যে যে যে ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, আমি ওই ইনফরমেশন গুলা একটু কি করতাম, রেড কালার করে রাখতাম, যাতে পরীক্ষার আগে আমি ওইগুলা দেখে যাই। যেমন দেখেন, ব্যাংকের ফোকাস রাইটিং কিন্তু 5টা টপিকের উপরে বেস করেই হয়ে থাকে। একটা হলো ব্যাংক রিলেটেড, একটা হলো ইকোনমি রিলেটেড, একটা হলো আপনার এনভায়রনমেন্ট রিলেটেড, একটা আইটি রিলেটেড, আর একটা কমন যে ইস্যুস গুলো আছে। সেইভাবে যদি আপনারা একটু সেগ্রিগেট করে কাইয়ুমের মতো করে নোট করে করে পড়তে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা মানে ফিডব্যাক পাবেন, এবং কাইয়ুম তার প্রমাণ। ওকে কাইয়ুম, নেক্সট যদি একটু, আচ্ছা ওকে এগুলাই, আচ্ছা ঠিক আছে। সো অসংখ্য ধন্যবাদ কাইয়ুমকে। কাইয়ুম হলো, আচ্ছা এবার একটু আমি আমার মায়া, যারা আমাদের সাথে স্ট্রিমে যুক্ত হয়েছে তার কাছে যদি যাই, মায়া আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট, কারণ সে আমাদের অফলাইনে অনেক পরিচিত একটা মুখ। মায়া, তুমি কি শুনতে পাচ্ছ বোন আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বোন, এখন তাহলে আমি তোমার কাছে চলে যাব। তুমি তোমার জব প্রাপ্তিতে কোন কোন বিষয়গুলোতে তুমি শ্রম দিয়েছো, কোন কোন বিষয়গুলো তোমার জন্য বেশি ফরচুনেট বা তোমার প্রস্তুতিটাকে আরো বেশি ইজিয়েস্ট করে তুলেছে, সেই বিষয়গুলো আমি একটু জানতে চাচ্ছি। মায়া প্লিজ। স্যার, প্রথমেই আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে অ্যাড করার জন্য। আর তার থেকে বড় কথা আমি সবসময়ই বলি যে আমি টার্নিং পয়েন্টের একদম গৃহপালিত স্টুডেন্ট, মানে একদম শুরু থেকে জব পাওয়া অব্দি আমি টার্নিং পয়েন্টের সাথে জড়িত। যদি আমি আগে বিসিএসসি এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বাট ব্যাংক জবকে আমি প্রচন্ড ভয় পেতাম। এর আগে আমি 2021 ভিত্তিকে সুপারিশ প্রাপ্ত, 21 ভিত্তিকে আমি সিনিয়র অফিসার এক্সামটা দেইনি শুধুমাত্র ভয়ের জন্য। পরে আমি ঢাকায় শিফট করলাম, টার্নিং পয়েন্টে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি 1 মাস কোচিং করার পরে যখন আমি প্রিলিটা টিকলাম, তখন আমি আপনার কাছে দৌড়ে আসছিলাম, স্যার আমি তো প্রিলি টিকে গেছি, এখন আমাকে রিটেনের জন্য কি করাবেন করান। তখন স্যার ঈদ ছিল, আপনি বলছিলেন যে ঈদ তো পাবো অনেক, কিন্তু এই 15টা দিন কাজে লাগাইতে। আমি ওই ঈদে বাড়িও যাই নাই, আমি 15 দিন রিটেনের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আপনার শর্ট কোর্সটা করেছিলাম অনলাইনে, আলহামদুলিল্লাহ রিটেনটা তখন দিয়েছিলাম, কিন্তু টিকতে পারি নাই অফিসার জেনারেলে। পরে তো দেওয়ার পর থেকে আমি অফিসার ক্যাশে যখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, আমি প্রিলি রিটেন সবকিছু একসাথে শুরু করেছিলাম, এবং আমি টার্নিং পয়েন্টের প্রিলি রিটেন কোর্স প্লাস রিটেন কোর্স, শর্ট কোর্স, মোটামুটি সবগুলা কোর্সই আমি করেছি স্যার। আচ্ছা, তাইলে আমরা স্বীকার করে নিচ্ছি তুমি টার্নিং পয়েন্টের গৃহপালিত স্টুডেন্ট। হ্যাঁ স্যার, এটা আমি তো সবাইকেই বলি স্যার। আচ্ছা ওকে, বলো শুনি, ওর কথা শোনা যাচ্ছে না আবার। ওকে মায়া, তাহলে তুমি যেটা বললা যে হ্যাঁ বলো। ওকে মায়া, যেটা বললা তুমি যে মোটামুটি তুমি প্রথমত বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলা, বিসিএস এর প্রস্তুতির পরে যেহেতু দীর্ঘ সময় বা পড়াশোনা, আচ্ছা বোন, এখন আমিও তোমাদেরকে শুনতে পাচ্ছিলাম না, হয়তো নেটে একটু সমস্যা, এখন তোমাকে শুনতে পাচ্ছি। সো তোমার যদি একটু আমি বলি, অন্যদেরকে রিক্যাপ করি তোমার বিষয়টা, সেটা হলো তুমি প্রথমত বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলে, পরে বিসিএসটা একটু লেংদি দেখে তুমি ব্যাংকের প্রস্তুতি নিবা, কিন্তু ভয় পাইতা। ব্যাংকের প্রস্তুতি নিতে তোমার মধ্যে একটু যে কঠিন মনে হচ্ছে, অনেকে ইংলিশ বলে বড় বড় কঠিন কোশ্চেন আসে, ম্যাথে নাকি অনেক বড় বড় কোশ্চেন আসে, কিন্তু পরবর্তীতে তুমি ঢাকায় শিফট করার পরে তুমি ব্যাংকের প্রস্তুতি নিলা, পরপরই তুমি প্রিলিতে টিকে গিয়েছিলে। দেখো আমি যদি বলি, এটা অনেকেরই এই মিথ্যা একটা ফেইথ আছে, যেটা কি যে ব্যাংকে আমার পক্ষে সম্ভব না। ভিডিও একদম পজ হয়ে আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি কিছুই শুনতে পাচ্ছি না, এবং আপনিও একদম পজ হয়ে আছেন স্যার।
আচ্ছা মায়া, আমি শুনতে পাচ্ছি তোমার কথা মায়া। আচ্ছা, যেটা বলতে গিয়েছিলাম যে মায়া কি করলো পরবর্তীতে, দেখেন বিসিএস এর প্রস্তুতির পরে তার মানে তার যে ধারণা এলাকাতে থাকলে যে ব্যাংকে আমার পক্ষে সম্ভব কি সম্ভব না, পরবর্তীতেও আমাদের একটা সেশন করেছিল। সেশনে আমরা যে সেমিনারটা নিই, এই সেমিনারে সুন্দর করে আমরা ব্যাংকের প্রস্তুতি সম্পর্কে একটা আইডিয়া দিই। এই আইডিয়া দেখেই মোটামুটি ওর একটা বিশ্বাস তৈরি হয়। তারপরে ও প্রস্তুতি নেওয়া শুরু করে। পরবর্তীতে তার প্রিলি রিটেন আল্লাহর রহমতে ভাইবা উত্তীর্ণ হয়ে সে জবে সিলেক্টেড হয়েছে। দেখেন আমি যেটা বলি, এই বিশ্বাসটা সবারই আছে। এই বিশ্বাসটা যে আমার পক্ষে ব্যাংকার হওয়া সম্ভব না, এই জন্যই অনেকে দেখবেন বিসিএস মনে করে বাংলায় কোশ্চেন হয়, গুলো বাংলায় হয়, শুধুমাত্র ইংলিশটা ইংলিশে হয়ে থাকে। আর ব্যাংকে তো সাধারণ জ্ঞান, তারপরে কম্পিউটার, ম্যাথ, ইংলিশ সবই তো ইংলিশে হয়ে থাকে। এই ফোবিয়াটা অনেকের মধ্যে কাজ করে। সবচেয়ে বড় ব্যাপারটা কি, দিক নির্দেশনা। একটা প্রপার গাইডলাইন আপনার পরিশ্রমকে অর্ধেক কমিয়ে দেবে। একটা প্রপার গাইডলাইন জব প্রস্তুতির সময়টাকে অর্ধেক করে দেয়। আপনার যদি 1 বছর সময় লাগে, সেটা আপনি 6 মাসের মধ্যেই জব প্রস্তুতি নেওয়া সম্ভব। ওকে ওকে মায়া, এইবার তোমার কি একটু ফাইনালি কি বলার আছে? যদি তুমি সংক্ষেপে একটু, যারা আমাদের লাইভে আমাদের সাথে যারা যুক্ত আছে, তারা যদি ব্যাংকের প্রস্তুতি নিতে চায় এবং তোমার মতো যদি সফল হতে চায়, তোমার কোনো সাজেশন আছে কিনা একটু যদি সংক্ষেপে বলতে মায়া, ফাইনালি। হ্যাঁ মায়া, শুনতে পাচ্ছ কিনা? ওকে, কারেন্ট চলে আসছে ফাইনালি। ওকে আচ্ছা, হ্যাঁ মায়া, শোনা যাচ্ছে আমার কথা? আসো তুমি এবার। আচ্ছা, মায়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সো ফাইনালি এবার আমরা এমডি আলামিন আলামিন মিয়াকে আমরা ডাকবো। সে হলো সিনিয়র অফিসার সোনালী ব্যাংকে, সুপারিশ প্রাপ্ত হয়েছেন সোনালী ব্যাংকে। সো আমাদের অনেকের কিন্তু ড্রিম থাকে যে সোনালী ব্যাংকে জব করব, কারণ সোনালী ব্যাংকের সোশ্যাল স্ট্যাটাস অনেক হাই। হ্যাঁ, সো আমি আবার একটু আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা এইবার এই যে 2025 সালের অক্টোবর মাসে যে সার্কুলারটা আসলো, এই কিছুদিন আগে, এই সার্কুলারে যারা আপনারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অনুরোধ করব, আমি একটা আপনাদের মানে চয়েসে ব্যাংকের চয়েস লিস্টের একটা ক্লাস নিয়েছি। ওই চয়েস লিস্টে একটু আগে দেখবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। কারণ চয়েস লিস্ট কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, কারণ আপনি কোন ব্যাংকে চাকরি করবেন, সেই ব্যাংকের প্রমোশন ফ্যাসিলিটিস কেমন বা অন্যান্য সুযোগ সুবিধা কেমন, এই বিষয়গুলো জানলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। এই জন্য কিন্তু আপনারা চয়েস লিস্ট একটু দেখে নেবেন। ওকে, সো আমি এখন আপনাদের সামনে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলামিন মিয়াকে, ও সিনিয়র অফিসার সোনালী ব্যাংক, রিকমেন্ডেড সিনিয়র অফিসার সোনালী ব্যাংক। আলামিন, আশা করি তুমি অনেক ভালো আছো। আচ্ছা, সো আমরা প্রথমে আলামিনের কাছে একটু যাই, আমরা একটু শুনবো যে সবাই তো বললো যে রিটেনটাকে একটু এমফাসাইজ করতে হবে, প্রিলিটাকে অবশ্যই গুরুত্বের সাথে দেখবো, এরপরে ভাইবাটা আছে। সো আমরা একটু জানতে চাচ্ছি যে ধরো একদম একটু জাস্ট আমরা একটু ইয়ে করে দিব ক্যামেরাটা। ওকে ওকে, হ্যাঁ, আশা করি এইবার আমাদের ভিজিবল হচ্ছে। সো আলামিন, আমি একটু জানতে চাচ্ছি যে ধরো একদম ফ্রেশার, তুমি দুই ভাবে একটু বলো, একদম ফ্রেশার তাদের জন্য কি করা উচিত, এবং যারা ধরো 4 থেকে 6 মাস জব প্রস্তুতি নিচ্ছে, তাদের এখন এই সামনে যে সিনিয়র অফিসারের রেজাল্টটা অলরেডি আমরা যতটুকু জেনেছি টেন্ডারটা ডেট পড়ে গিয়েছে, তাই না? সো আগামী হয়তো 1.5 মাসের মধ্যেই, 1 মাসের মধ্যে, আমি যেটা বলি, যদি আপনারা মানে শকড না হন, আমি আপনাদেরকে বলতেছি, ভালো করে মাথায় রাখবেন, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে রিটেন সহ পরীক্ষা হয়ে যাবে। এমসিকিউ পরীক্ষা নভেম্বরের লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো কারণে মিস হয়, ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, যেটাকে আমরা 24 সাল মানে 23 সাল ভিত্তিক যে সার্কুলার কথা আমরা বলতাম, ক্লিয়ার? দ্যাট মিনস 2025 সালের জানুয়ারি ছিল এই সার্কুলারের সিনিয়র অফিসারের পরীক্ষা। এটা কিন্তু নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক এমসিকিউ হয়ে যাবে, এবং ডিসেম্বরের 20-22 তারিখের মধ্যেই কিন্তু রিটেন পরীক্ষাটা হয়ে যাবে। সো তুমি দুই ভাবে একটু বলো যে যারা প্রিলির একদম ইনিশিয়ালি যারা শুরু করবে, তাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, এবং যারা সামনে সিনিয়র অফিসারের যে সামনে মাসে যে পরীক্ষাটা হবে, এইখানে যারা পরীক্ষা বা জব পেতে চাচ্ছে, তাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? প্লিজ আলামিন। ধন্যবাদ স্যারকে। আসলে আমি ক্যামেরা সায় আছে হালকা পাতলা, তো প্রথম জয়েন এটা করতেছি। একদমই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আলামিন এটা খুব অবস্থিত স্মার্ট হয়ে একটা যাবে। ছেলে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবং তো মনে রাখো, আসলে যারা আমাদের ব্যাংকের ভাইবা উত্তীর্ণ করে, মাস্ট বি তারা স্মার্ট। ব্যাংকের ভাইবা কিন্তু কোয়ালিফাই করা যায় না। সালামিন যাই বলুক, সে খুবই স্মার্ট। ওকে, বল আলামিন। আসসালামু আলাইকুম, সবাই হয়তো ভালো আছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ক্ষেত্রে আসলে মানে অপশন কি কি আছে? বাংলাদেশ জনবসতিপূর্ণ এলাকা, প্রায় 17 কোটি মানুষের বসবাস, এবং এইখানে প্রায় 23 লাখ থেকে 26 লাখ বেকার অফিসিয়াল ভাবেই, আনঅফিসিয়ালি যদি আমরা কিন্তু আরো বেশি। ডিবিএস ওই যে শ্রম জরিপ একটা হয়, 26 লক্ষ সামথিং, 20,000 20,000 সামথিং। তো দেখেন আপনার এইখানে
নবম গ্রেড এবং দশম গ্রেডের জব গুলা দেখেন আপনি কয়টা করে সিট দেয়। ব্যাংক এবং বিসিএস বাদে আপনার কিন্তু স্যার যে কোনো কিছুতে আপনি দেখবেন যে 25টা 15টা 17টা 10টা 13টা 5টা, এইখানে হ্যাঁ যে টেকে সে টেকে, বুয়েটের যে টিকতেছে সে সব কটাই টিকতেছে। টিকতেছে আর আমাদের হাতে অপশন থাকছে ব্যাংক এবং বিসিএস। বিসিএস। তো ব্যাংকের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে স্ট্যান্ডার্ড একটা আছে কি যে আমাদের 1.5 বছর বা 1 বছরের ভিতরে ওরা কমপ্লিট করে ফেলে। একেবারে পুরো মানে সার্কুলার থেকে নিয়োগের কথা বলতে চাচ্ছে আলামিন। হ্যাঁ, হ্যাঁ। নাইস একটা সে কিন্তু পয়েন্ট আমি ফাইন্ড যেমন আউট আমার করেছে। জানিটা আমি বলি একটু যে আমি 2022 সালের যে সার্কুলার দিছে 45তম বিসিএস এর, তো ওইটায় আমি আমি আবেদন করেছি এবং হচ্ছে যে ওইটা আবেদন করে আমি প্রিলি কোয়ালিফাই করেছি, রিটেন দিছি, ভাইভাও দিছি। এটা হয়তো ডিসেম্বরের 10 তারিখে আপনার হচ্ছে যে রেজাল্ট দেবে। ও কিন্তু সব হয়তো এর বা এর হ্যাঁ এর মধ্যে অফিসার জেনারেল 21-এ আমি অগ্রণী ব্যাংকে টিকে গেছি। এই যে এসও যে 22 সাল ভিত্তিক এটা সিনিয়র সোনালী ব্যাংকে টিকে গেছি, অথচ আমার কিন্তু মোটিভ ব্যাংক ছিল না প্রথম দিকে। তাহলে দেখেন সফলতা যদি আপনি দ্রুত পেতে যান এবং দ্রুত যদি আপনার ফ্যামিলিতে হাল ধরতে চান, কারণ নাইস। অনেকে হয় কি এই সময় 25 বছর থেকে 30 বছর বয়সটা খুবই ক্রুশিয়াল। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট দেওয়া লাগে। ফ্যামিলির মা বাবা অনেক রোগে শোকে আক্রান্ত হয়ে খুবই যায়, স্বাভাবিক, এতদিন ধরে বোনের পড়াশোনা বিয়ে দেওয়া করতেছে। লাগবে, দেখা যাচ্ছে যে বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিজের বিয়ে করা লাগবে, তো অনেক কিছু প্রেশার যায় আমাদের ইয়েস উপর দিয়ে। ইয়েস তো এই সময় আমাদের দ্রুততম সময়ের মধ্যে সফলতার সাথে চান্স পাওয়া, একটা জব সিকিউর করা, আইডেন্টি ক্রাইসিস থেকে বের হয়ে আসা, নাইস। এটাই হচ্ছে যে আমাদের মূল পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো আমরা কিন্তু হয় কি প্রথম দিকে যারা বিসিএস নিছে বা বিসিএস নিয়ে ওকুলু হচ্ছে না, আবার পরবর্তীতে যারা ব্যাংকের জব শুরু করছে আমরা একুলু পাচ্ছি না। তো হয় কি আমরা দিক বিদিক শূন্য হয়ে যাই। নেবে লোক দেখেন এই যে 23 সাল ভিত্তিকের যেটা আজকে পোস্ট দেখলাম 1554টা পোস্ট, এইখানে আবেদন করছে 1,58,000 সামথিং। আমি ডিভাইড করে দেখলাম ক্যালকুলেটর দিয়ে যে 101 জন প্রতি সিটের বিপরীতে। আপনাকে 101 জন যারা পড়ার টেবিলে বসে এবং 200 টাকা খরচ করছে, ইনভেস্ট করছে, সেও পরীক্ষা দেওয়ার জন্যই তো করছে, তাই না? করছে। কেউ একজন কৃষক বা একেবারে যে রিমোট এলাকায় থাকে সে তো আবেদন করে নাই, আবেদন করছে যারা পড়ার টেবিলে বসে লাইব্রেরিতে কন্টিনিউ করে, তারাই কিন্তু আপনার পড়ার টেবিলে বসছে। তো এই যে আপনার শর্ট টাইমে আপনি এদিকেও যাচ্ছেন না এদিকেও যাচ্ছেন না, দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছেন, আবার প্রথম থেকে যারা আমরা শুরু করছি বা প্রথম দিকে অনেকে শুরু করছে দিক বিদিক শূন্য হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি দরকার, একটা সমন্বিত গাইডলাইন হচ্ছে অত্যাবশ্যকীয়। কারণ আপনার প্রস্তুতির অর্ধেকে কিন্তু একটা গাইডলাইন, যদি গোছানো গাইডলাইন থাকে, আপনি যার কাছ থেকেই নেন, যে প্রতিষ্ঠানের কাছ থেকেই নেন, আপনার যে গাইডলাইন থেকে যার কাছ থেকেই নেন, আপনার একটা গোছানো প্রস্তুতি কিন্তু আপনার প্রিপারেশনের অর্ধেক, সফলতার অর্ধেক। আপনি এটা আমার কথা মনে করবে 100%। আমি যেমন এই যে দেখেন অনেকে ইনভেস্ট করতেছেন না, এটা সমস্যা। আপনি দেখেন কোর্স ফি হ্যান ত্যান। আমি এই যে এসও 22-এ এই যে এইখানে যে আমি মডেল টেস্ট দিয়েছিলাম এই যে টার্নিং পয়েন্টের সাথে, ইভেন ক্যারিয়ার ম্যাপও আমি দিয়েছি। তো এই যে আমি মডেল টেস্ট দিয়েছি, আমার না দিলেও কিন্তু হইতো। আমি যেহেতু 45 আমি রিটেন দিছি, তারপর হচ্ছে যে আপনার ভাইভাও অলরেডি 15 জুলাই দিয়ে ফেলছিলাম বা রানিং এর ভিতর ছিলাম, অলরেডি আমি অনেকগুলো কোচিং এর সাথেও ছিলাম, আমি কিন্তু না করলেও পারতাম। বাট আমার কাছে মনে হয়েছে যে আপনার এইখান থেকে যদি 1 মার্কও আপনি বেশি পান, 1 মার্কও ওইটা আপনার পার্থক্য করে দেবে। ওইটা আপনার হয়তো বা 1 মার্ক মানে 1 মার্ক 3000 মানুষ 3000 মানুষের 10,000-এর অন্তত উপরে আগে উঠা যায়। আপনার একটা ভালো ব্যাংক পেয়ে যাবেন, বা ভালো আপনি দেখা গেছে যে 1 মার্কের ব্যবধানে কেউ ব্যাংক পাচ্ছে, কেউ কৃষি ব্যাংক পাচ্ছে, কেউ পাচ্ছে না। ওইখান থেকে কাটমার্ক শুরু হয়েছে। তো আমার অল টাইম মোটিভ থাকে কি যেখানে আমি 1 মার্ক টুকাই পাবো ওইখানেও আমি হলো সময় দেবো। তো আমি কিন্তু অলরেডি আমি যদি আমার জার্নিটা শুরু করি, আমি কিন্তু অলরেডি আমার পোস্ট টোস্টে বা আমাকে যারা চেনেন পার্সোনালি তাদেরকে বলেছি আমি বিশেষ পরিক্রমা, বিশেষ কনফিডেন্স, তারপর টার্নিং পয়েন্ট, ক্যারিয়ার ম্যাপ সবগুলাতে করছি। তারপরেও আমি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হয়েছি, কারণ এরা আপনার দেখছি আমি যতটুকু 2 বছর ঢাকায় আসছি, তো এরা হচ্ছে যে এই বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা মানে বিশ্বস্ত একটা নাম টার্নিং পয়েন্ট। কারণ আমার ম্যাচেরও অসংখ্য 2 ধন্যবাদ, 3 জন অসংখ্য ভাই ধন্যবাদ। ব্রাদার এর সাথে যুক্ত ছিল। ওদের ফোকাস রাইটিং এর শীট আমি পড়ে পরীক্ষা দিতাম, কারণ আমি প্রথমে বলেছি বিসিএস যেহেতু স্পেসিফিক ছিলাম ওই দিকে, তো আমি ওর নোট নিতাম ওর কাছ থেকে। ও যে ফোকাস রাইটিং এর প্রতিটা পরীক্ষার আগে টার্নিং পয়েন্ট একটা ফোকাস রাইটিং দেখবেন যে আপনার সংক্ষেপে সুন্দর গোছানো, অনেক অনেক হয় কি ইউনিক বই বা লতিফুর স্যারের বই টইতে অনেক বড় করে লেখে, কি লিখবেন না লিখবেন ওই 3 পেজের ভিতর, এটা অনেকে বুঝে উঠতে পারে না। তো ইনফরমেশন গেইন করেন যেখান থেকে পারেন। এবং টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে ব্যাংকিং সলিউশনের ক্ষেত্রে একটা মানে আপনার সুন্দর একটা নাম আর কি, এবং হচ্ছে যে আমি যেহেতু যুক্ত ছিলাম এই আর কি। আচ্ছা, একটু তো এটাই আলামিনের আর কি। কথা যদি বলি, আপনারা খেয়াল করছেন কিনা, আলামিনের ডেপথটা একটু দেখেন। ও বাজারের কোনো প্রতিষ্ঠানের মানে বাদ নাই, কিন্তু সবগুলা প্রতিষ্ঠান। আমি এটাই বলি, যেমন আমি সবসময় বলতাম, আমি যখন একটা পাঞ্জাবি কিনি, আমি সেটা কোথায় যাই, আমি সেইলরে যাই, লারিবে যাই, ইয়োলোতে যাই, আড়ংয়ে যাই, তারপরে একটা আমি কি করি পাঞ্জাবি সিলেক্ট করি। সো আলামিন কিন্তু আমার এই ওইটাই ফলো করছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে আপনি ক্যারিয়ার নিয়ে যখন একটা ডিসিশন নেবেন অবশ্যই
অবশ্যই বাজারে সবগুলা প্রতিষ্ঠানকে আপনার এটা মানে যাচাই করা উচিত। তবে আমি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আমরা নিন্দা বা ভালো এটা আমরা বলতে চাই না। সো এটা আলামিন হয়তো ইন্টেনশনালি ওর অন্তর মানে কোনো রকম কোনো ইলিগাল মানে মোটিভ, অন্য কোনো মোটিভ ছাড়াই সে কিন্তু এটা বলছে। হ্যাঁ, একটু জাস্ট শেষ করি। ফ্রাঙ্কলি সে এটা বলছে, এটা কোনো বিষয় না। সো আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রতিষ্ঠানকে ছোট বড় এটা আমাদেরকে মূল উদ্দেশ্য না, কোনো বইকে ছোট বড় এটা আমাদের মূল উদ্দেশ্য না। আলামিন তার অন্তরের কথাটাই বলছে। সেটা কি, যে দেখেন বাজারে অনেকগুলো বই আছে ফোকাস রাইটিং, সেগুলো তারা একটা টার্গেট করে তৈরি করে, কিন্তু আমরা যখন ব্যাংকটাকেই টার্গেট করতেছি 3 পেজের মধ্যে কিন্তু আপনার ফোকাস রাইটিং লিখতে হবে। 35 মার্ক থাকলে সর্বোচ্চ আমরা 4 পেজ, 4 পেজ মানে কি এপিটপিট 2 পাতা যেটাকে আমরা বলে থাকি। ক্লিয়ার বিষয়টা? সো দুইটা আপনাকে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য হয় কি আমাদের আপনি নিজে নিজে পরিশ্রম করতে পারেন। আলামিন কিন্তু অবশ্যই বাসায় অনেক পরিশ্রম করছে, না হলে কিন্তু তার কথাবার্তার ডেপথ দেখে আপনারা বুঝেছেন, বইয়ের নাম, প্রতিষ্ঠানের নাম, সেগুলো বড় একটা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে কোন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হইলে আলামিন যেটা ফোকাস করলো যে আপনার প্রস্তুতিটা অনেক শর্ট হয়ে যায়, কম সময়ে আপনি ভালো ম্যাটেরিয়ালস পাবেন, কম সময়ের মধ্যে সেই ম্যাটেরিয়ালস গুলো শেষ করে আপনার ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব, আপনার প্রস্তুতির পূর্ণতা আনা সম্ভব। এটা কিন্তু একটা বড় একটা প্লাস পয়েন্ট। আলামিনের এই বিষয়টা আমার বেশ ভালো লাগছে। এবং দেখেন সে কিন্তু মডেল টেস্টটা, আপনারা অনেকেই না এই জিনিসগুলো মাথায় মানে নিতে চান না। আমি বলবো যারা জব এনথুজিয়াস্ট তাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে নেওয়া উচিত। আপনারা লাস্টে যে ক্রাশ ব্যাচের কথা বললো, আপনারা যখনই কোনো একটা ব্যাংকের পরীক্ষা হয় আমরা কিন্তু ক্রাশ ব্যাচ লঞ্চ করি। এটা কিসের জন্য? আমরা তো অবশ্যই আপনাদেরকে অলরেডি আমাদের রেগুলার ব্যাচ, প্রিমিয়াম রিটেন ব্যাচ, এটা দ্বারা তো আপনারা আমরা তো আপনাদেরকে সাপোর্ট দিয়েছি। তারপরও ক্রাশ ব্যাচটা কেন? আর একবার আপনাদেরকে রিভিউ করানো, কোন কোন ইম্পর্টেন্ট যে ইস্যুস গুলা বারবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট যে রুলস গুলা, ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলা, সেইগুলা কি করি আমরা ক্রাশ ব্যাচের মাধ্যমে আরেকবার আপনাদেরকে রিভিশন করাই। আপনারা যখন আমাদের সাথে যুক্ত হয়ে ওই ক্লাসগুলা বারবার করেন, রিভাইজ করেন, তখন হয় কি জানেন, ওই ইম্পর্টেন্ট ইস্যুস গুলা ঠিক পরীক্ষার আগে আপনার আরেকবার আপনার ব্রেনে কি করলো, একবার নক করলো, যার জন্য হয় কি প্রস্তুতিটা সহজ হয়ে যায়, চাকরি প্রাপ্তিতে অনেক বেশি আপনার জন্য উপকার হয়। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো যেটা বললো যে মডেল টেস্ট, এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আমরা মডেল টেস্ট অনলাইনেও নিই, অফলাইনেও নিই। মডেল টেস্ট একটু গুরুত্বের সাথে দেখবেন। আচ্ছা, আর একটু ফাইনালি, ও যেহেতু ফোকাস রাইটিং এর কথা বললো, একটু ফাইনালি ওদের সাথে যুক্ত হবো। রিটেন নিয়ে যদি একটু কিছু স্টুডেন্টদেরকে বলতে, রিটেনটা কিভাবে প্রস্তুতি নিয়েছিলে তুমি, তাদের কিভাবে নেওয়া উচিত প্লিজ। আসলে চাকরির ক্ষেত্রে কিন্তু মূল পার্টই হচ্ছে রিটেন। আপনি প্রিলি বলেন, ভাইবা বলেন, এগুলা হচ্ছে যে আপনার সাপ্লিমেন্টারি কোর্সের মতো অনেকটা। তো মূল বিষয়টা হচ্ছে যে রিটেনে ভালো করতে হবে আপনাকে। রিটেনে আপনার গেম চেঞ্জিং। 200 মার্ক দেখেন আপনি, 100 মার্ক এমসিকিউতে, 200 মার্ক রিটেনে এবং 25 মার্ক মাত্র ভাই। তো আমরা মেইন জিনিসটা রিটেনের জন্য মাত্র 15 দিন আমরা সময় পাই বা 20 দিন বড় জোর, কিন্তু এটাকে আমরা নেগলেক্ট করি। আমরা খাতা, আমাদের মূল লক্ষ্য হয়ে ওঠে কি প্রশ্ন উত্তর করা, 3 পেজ কভার করা, কিন্তু আসলে ওইটা যে পরীক্ষকের মনোরঞ্জন করাটাই যে আমাদের মূল টার্গেট হওয়া উচিত, কিভাবে একটা জিনিস ফুটায় তুলতে হবে এই জিনিসটা আমরা করি না। একটা সিম্পল একটা উদাহরণ দেই। একটা সাধারণ একটা ছেলে দেখা গেছে যে আমাদের যে রিক্সার যে আমাদের এসও 2020 যেটা ছিল, বাড়ানো উচিত কি উচিত হ্যাঁ, না? The এটা number of আছে rickshaw in ব্যান Dhaka করা city উচিত should be উচিত না। increased or decreased? হ্যাঁ, হ্যাঁ, একজন ban করা উচিত। সাধারণ স্টুডেন্ট কিভাবে অ্যান্সার করবে? একজন সাধারণ স্টুডেন্ট অ্যান্সার করছে যে সাপোজ এটা খুবই জঞ্জাল, খুবই আপনার হচ্ছে যে ডেঞ্জারাস, এটা গার উপর দিয়ে তুলে দিতে পারে বা ইটি, যে নেগেটিভ সে এইভাবে বলতেছে। আবার কেউ বলতেছে না এটা ভালোই, বাসে হচ্ছে যে টাকা পয়সা অনেক বেশি নাই, এটা হচ্ছে যে দরকার আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে পরীক্ষক আপনাকে এটা দিছে, আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করেন এবং কিভাবে পক্ষে বিপক্ষে না গিয়ে একটা ভারসাম্যপূর্ণ ভাবে উল্লেখ করেন। আপনি এখানে উল্লেখ করেন যে আপনার 1 দশক আগেও 21 কিলোমিটার পার আওয়ার ছিল আমাদের গতিসীমা, এখন সেখানে 4.5 থেকে 6 কিলোমিটার পার আওয়ার। এই যে কমে আসছে, এইখানে 50,000 রিক্সা হলেই হয়ে যেত। আমাদের এখানে 2 লাখ রিক্সা অবৈধভাবে এবং ড্রাইভিং স্কিল নাই এবং লাইসেন্স নাই, এগুলো ঢুকে পড়ছে। ঢাকা শহরের মতো জায়গায় আমাদের রাস্তাঘাট দরকার ছিল 25%, সেইখানে আছে মাত্র 7%। এই যে আমাদের ন্যারো, মানে রোডগুলো ন্যারো, এইগুলা আরো জ্যাম করে তুলছে এবং আমাদের ট্রাফিক ভাইদের আরো কষ্ট দিচ্ছে। কিন্তু এখন এই ক্ষেত্রে আমাদের ইনফরমেশন গুলো আমরা কিন্তু পিক করতেছি না, নর্মালি একজন শুধুমাত্র লিখে যাইতেছে। আর আমি যেটা বলতে চাইতেছি যে এটা আপনি ইনফরমেশন যত জানবেন, যত বিষয় সোর্সিং করবেন, তত আপনি আউটপুটটা বেশি দিতে পারবেন এবং একটা গুছানো ভাবে। আপনি ব্যান করার পক্ষে, ঠিক আছে, ব্যান করার পক্ষে আপনি ওইভাবে বলেন না, দরকার নাই, বলেন যে সরকারের কিছু নীতিমালার আওতায় এবং একটি গোছানো নির্দিষ্ট কিছু রোডে এবং একটা সুন্দর একটা নীতিমালার আলোকে এবং সুন্দর কিছু
এসে আলামিন আপনার যেটা এটা বলতে বলেন। চাইলো তো যে এইভাবে আপনি হ্যাঁ গুছায় বলেন সবকিছুই। রিটেনটা আসলে ওকে একটা ওকে ব্যালেন্সড একটা ডায়েটের মতো। আপনার 3 পেজে সবাই লিখতে গেছে রে ভাই, ওইখানে সবাই আপনার লিখবে, সবাই লিখতেই গেছে। এবং যারা মোটামুটি পিলি উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু কম কিছু না, সবাই মাল। ঠিক আছে, তো এইখানের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার 3 পেজে এমন ভাবে আপনি লিখবেন যেন আপনার পরীক্ষক চোখ না সরাইতে পারে। তো এইটাই আমার মানে সে কাছে মনে বুঝতে হয়েছে পারে যে যে না এর হ্যাঁ মধ্যে লজিক আছে। লজিক আছে। আর যেমন 3টা আলামিন 4টা ম্যাথ কিন্তু সবাই পারে। সবাই আমি পারে। নাইস নাইস। 3টা 4টা ম্যাথ তোমার কিন্তু কয়টা আপনার ম্যাথ সবাই হয়েছিল? পারে। আমি 5টাই করেছিলাম, তো একটা ম্যাথ শুনলাম যে পরবর্তীতে ওটা আচ্ছা ভুল সো আছে, দেখেন কিন্তু আমি ওটা মিটারের ওটা সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিলাম। জানি না ওটা মার্ক দিছে আচ্ছা কিনা ওকে, কিন্তু তারপরে জব তো হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলামিনের হলো এটা সেকেন্ড চয়েস ছিল, ফার্স্ট চয়েস ছিল আরেকটা প্রতিষ্ঠান, সেকেন্ড চয়েস সোনালী ব্যাংক ছিল, সোনালী ব্যাংকে চাকরি হয়ে গেছে। আর ফার্স্ট চয়েস যেহেতু 8-10টা পোস্ট ছিল, সো এই জন্য ওর আর কি এটা হয়নি, কারণ ওইটাকে এখন অনেকে ফার্স্ট চয়েস দিচ্ছে। আমি যেটা বলতে চাই, দেখেন একটা করে আর্গুমেন্টেটিভ রাইটিং আসে আমাদের পরীক্ষাতে, আপনারা সকলেই জানেন। এই আর্গুমেন্টেটিভ রাইটিং এর লেখার কিন্তু কিছু কৌশল আছে। যেমন ডিরেক্টলি আমরা না বলি, না বললে আমরা যে রিজন গুলা দিব খুব সস্তা কোনো রিজন না। আলামিন যেটা বললো যে আপনাকে পক্ষে বিপক্ষে কিছু লেখেন, তারপরে কনক্লুশনে গিয়ে আপনি কি করবেন, আপনার অপিনিয়নটাকে কি করবেন, এন্ডিং করবেন, আপনি পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন। শুধু একতরফা লেখার দরকার নেই, এই বিষয়টা আলামিন বলতেছিল। আমরা এই আপনাদের আর্গুমেন্টেটিভ রাইটিং এটা মূলত কিন্তু জিম্যাটে কিন্তু প্রচুর আসে, জিম্যাট থেকেই কিন্তু আর্গুমেন্টেটিভ রাইটিং এ তৈরি হয়েছে। সো জিম্যাটের কোশ্চেন গুলো দেখবেন আপনি, ক্লিপস বলি, কাফলানের জিম্যাট আছে, এরপরে ব্যারন্সের জিম্যাট আছে, ওখানে দেখবেন যে আর্গুমেন্টেটিভ রাইটিং লেখার 2টা স্ট্র্যাটেজি আছে। এই 2টা স্ট্র্যাটেজি আমরা ফলো করে থাকি, আমরাও আপনাদেরকে 2টি স্ট্র্যাটেজি শিখিয়ে থাকি। হ্যাঁ, দ্যাট মিনস আপনি যে ফোকাস রাইটিং হোক বা রিটেনে যেটা হোক, আপনাকে কি করতে হবে, যেন লজিক্যাল কিছু উপস্থাপন করতে হবে। আপনাকে পজিটিভে কিছু কথা বলতে হবে, নেগেটিভও কিন্তু কথা বলতে হবে, যে বাংলাদেশে কি বেকারত্বের পরিমাণ বেশি, সে এতগুলা রিক্সা পুলারকে যদি আমরা একবারে ব্যান করে দিই, তাহলে কিন্তু বেকারত্বের আরেকটা বার্ডেন তৈরি হবে। এই বিষয়টাও কিন্তু আপনার নেগেটিভের মধ্যে আনতে পারেন। দ্যাট মিনস রিটেন পার্টটাতে আপনাকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। দেখেন রিটেনে সবগুলা টপিকে মার্ক বেশি আসবে না, কিছু কিছু টপিক আসবে যে টপিকে মার্ক ব্যাপকভাবে মার্ক তোলা যায়। যেমন ম্যাথে কিন্তু 25 বা 30-এ 30 পাওয়া যায়। আরো একটা কথা বলি, আপনারা জানেন কিনা, ট্রান্সলেশন যদিও 20 আসে, কিন্তু এই সামনের পরীক্ষাতে 20-20-40 আসার সম্ভাবনাই কিন্তু বেশি। ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ 20, ইংলিশ থেকে বাংলা 20। সো তোমাদের মনে হয় শুধুমাত্র বাংলা ইংলিশ থেকে বাংলা এসেছিল যতটুকু মনে পড়ে আমার, নাকি শুধু ইংলিশ থেকে বাংলা, ওখানে 20 মার্ক ছিল, কিন্তু সামনের বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা 40 মার্ক হবে। আপনারা জানেন কিনা এই 40-এর মধ্যে 34-35 তোলা কোনো ব্যাপারই না। যদি আপনি জাস্ট, আমি গত শুক্রবারে কিন্তু একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়েছিলাম, আপনি একটা ট্রান্সলেশনের ক্লাসই দেখেন, তাহলে আপনি রিয়ালাইজ করতে পারবেন যে আসলেই সম্ভব কি সম্ভব না। ক্লিয়ার? এরপরে হলো এই ট্রান্সলেশন, ম্যাথ, সাধারণ জ্ঞান, এই পার্টগুলোতে না একদম কম্প্রিহেনশন, এগুলোতে কোজেন্ট মার্ক তোলা যায়, এখানে খুব এটাকে বলা হয় মার্ক হাইকার টপিক। এইগুলোর প্রতি আপনাকে বেশি গুরুত্ব আরোপ দিতে হবে। তার মানে কিন্তু ফোকাস রাইটিং বাদ দিলে হবে না, ফোকাস রাইটিং অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। তবে অনুরোধ করব, আমরা প্রিমিয়াম রিটেন ব্যাচে যে শীটটা প্রোভাইড করি, আলামিন যে কথাটা বললো, ওর 2জন রুমমেট আমাদের স্টুডেন্ট, সো ও পরবর্তীতে তাদের কথা শুনে আর কি আসছে। আচ্ছা আচ্ছা, সো এটা একটা বড় ব্যাপার। সো আপনারা ফোকাস রাইটিং এর এই বিষয়গুলো একটু, আচ্ছা আরেকটু কথা বলে তারপর আমরা শেষ করবো, একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি ফোকাস রাইটিং এর ক্ষেত্রে একটা টিপস দেবো। আপনারা এখন মানে এইটা খুবই মাথায় রাখবেন, পুরো ভিডিও যদি আপনি মাথায় না রাখেন, এটা মাথায় রাখেন। আপনি প্রতি পরীক্ষার আগে আপনি বাংলা এবং ইংলিশ ফোকাস রাইটিং এর ক্ষেত্রে কিছু সুন্দর রিচ ওয়ার্ডের কিওয়ার্ড লিখবেন। 100টা লিখবেন, প্যাড নিবেন, দেখা যাচ্ছে বাম পাতায় 100টা লিখছেন বাংলা, ডান পাতায় 100টা লিখছেন ইংলিশ। এইটা পরীক্ষার হলে ঢোকার আগে আপনি এটা রিভাইজ দিয়ে যাবেন। কেমন যে জিনিসটা, আপনি ইভেন্ট মানেও কিন্তু ঘটনা, এখানে আপনি ফিনোমিনা ঢুকাই দেন, একটা ইভেন্ট ঢুকাইছেন, একটা ফিনোমিনা ঢুকাই দেন, একটা সেম টাইপ লিখছেন আর একটা স্টেরিও টাইপ লেখেন, তার মানে বৈচিত্র্যতা আনেন জাস্ট। আবার বাংলার ক্ষেত্রে বৈচিত্র্যতাপূর্ণ, বাগাড়ম্বরপূর্ণ, তারপর হচ্ছে যে হৃষ্ট পুষ্ট আরষ্ট, হ্যাঁ, মিলমিলির জায়গায় আপনি সাদৃশ তদ্রিশ আমি বা আমার স্টুডেন্টদের বলি, সবাই বৈসাদৃশ্য দেখো উল্লেখ করেন। ফর এক্সাম্পল লেখো, তোমরা উদাহরণ দিলেই কি লেখো, ফর এক্সাম্পল না, তুমি একটু এআই তে ওই ফোকাস রাইটিংটা দিবা, ফর এক্সাম্পল তারা লেখেই না। কি সুন্দর একটা কথা বললো, ফর এক্সাম্পলের পরিবর্তে এখন লেখা হয় কি জানো, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। যখনই তুমি ফর এক্সাম্পলের পরিবর্তে ফর ইনস্ট্যান্স লিখবা, এটা কিন্তু বড় একটা ব্যাপার। ওকে, আলামিনকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর কিছু সাজেশন দিল। প্লিজ বসো। আচ্ছা, ওকে ওকে, সবাই ভালো থাকবেন আর কি, আমরাও কি ভালো থাকা শেষ করে দিব আলামিনের সাথে সাথে। আচ্ছা, একটু কথা বলি, আমি শুভ্র ভাই, বাপ্পি ভাইকে একটু আমন্ত্রণ জানাবো, যেহেতু আমাদের প্রোগ্রামটা শেষের দিকে। আমি আবারও বলি, আমাদের অনেকেই আজকে যেহেতু বৃহস্পতিবার,
আমাদের অনেক স্টুডেন্ট হয় কি, যেমন একজন ছিল প্রাইভেট ব্যাংকে আছে, সঞ্চিতা খান, ও কিন্তু প্রাইভেট ব্যাংকে আছে। ও এক্সট্রিম মানে অনেক দুঃখ প্রকাশ করছে যে স্যার যেহেতু অফিস আওয়ার দিনে একটু আসতে লেট হয়ে গিয়েছে, যার জন্য জয়েন করতে পারিনি, এক্সট্রিমলি সরি। সো যাই বলি, সঞ্চিত আমাদের খুব প্রিয় একজন স্টুডেন্ট ছিল, বা অন্যান্য যারা আছে সবাই। ও নাহিদ স্যার একটু, নাহিদ ভাইও পটুয়াখালী গিয়েছে, যার জন্য সে যুক্ত হইতে পারে নাই। আচ্ছা যাই হোক, সো আমি আপনাদেরকে যেটা বলতে চাই ভাই, পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, সব ব্যাংকের প্রস্তুতি সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো আপনি বছরে 8 থেকে 10টা পরীক্ষা দিতে পারবেন। দেখেন বিসিএস যদি প্রস্তুতি নেন বছরে সর্বোচ্চ একটা পরীক্ষা দিতে পারবেন, এর বেশি কিন্তু জেনারেল বিসিএস এর পরীক্ষা হয় না। কিন্তু একটা প্রস্তুতি নিয়োগ শেষ হইতে 4 বছর, সেটা আমরা না আসি, কিন্তু আপনি 1 বছরে একটা বিসিএস পাবেন। দ্যাট মিনস আপনি 3 বছর যদি জবের প্রস্তুতি নেন, 3 বছরে মাত্র 3টা পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ব্যাংকের যদি আপনি প্রস্তুতি নেন, আপনি 3 বছরে মিনিমাম 30টা সরকারি ব্যাংকের পরীক্ষা দিতে পারবেন। আর বেসরকারি ব্যাংক হইলে মিনিমাম 150-র অধিক বেসরকারি ব্যাংকে পরীক্ষা দিতে পারবেন। সো যেহেতু আপনার পরীক্ষা দেওয়ার সুযোগটা বেশি, আপনার জব পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেড়ে যায় এসব জায়গায়। ওকে, আর ব্যাংকের প্রস্তুতিটা এটা খুব সংক্ষিপ্ত একটা সিলেবাস, জেনে শুনে যদি আপনি একটু পরীক্ষা দিতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। ব্যাংকের প্রস্তুতি নিয়ে যারা একেবারে নতুন আছেন তাদেরকে বলবো, আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। বাপ্পি ভাই, সেমিনারটা কবে হবে একটু বলেন? আগামী শনিবার রাত 8টার সময় ব্যাংক জব প্রস্তুতির একটা A to Z আদ্যপান্ত একটা সেমিনার আমরা কন্টিনিউ করব। শ্রদ্ধেয় তারেক স্যার সেই সেমিনারটা নেবেন আগামী শনিবার, মানে কি আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, ডে আফটার টুমোরো, শনিবারেই রাত 8টার সময় এটা দেখবেন। আর একটা হলো আমাদের বর্তমানে 3টা কোর্সে ভর্তি চলমান আছে। একটা হলো ব্যাংক জব রেগুলার কোর্স, প্রিলি রিটেন ভাইবা, ব্যাংক জব প্রিমিয়াম রিটেন কোর্স অনলি ফর রিটেন, আর একটা হলো ব্যাংক জব অনলি প্রাইভেট ব্যাংক জব। ওকে, এই কোর্সটা আমাদের চলমান আছে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, খুব শীঘ্রই 2025 সালের জানুয়ারি মাসে যে পরীক্ষা সার্কুলারটা হয়েছিল সিনিয়র অফিসার, এই খুব শীঘ্রই কিন্তু এই সিনিয়র অফিসারের পরীক্ষাটা হয়ে যাবে। সো আপনারা হাতে 1 থেকে 1 মাস মতোই সময় পাবেন, এইটা মাথায় রাখবেন। এই সময়ে আপনারা একটু পরিশ্রম করেন। দেখেন আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, এটা একটু অন্যরকম ভালো লাগার একটা ব্যাপার। সো আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এই কয়টা দিন যদি পড়াশোনা করে আপনারা যদি একটা কাঙ্ক্ষিত জব পান, যে সবচেয়ে একটা মানুষের জীবনের বড় অভিশাপ, বেকারত্বর এই অভিশাপ থেকে যদি মুক্তি পান, এটা আপনার জন্য কিন্তু অনেক প্রাপ্তি, বা আপনার প্রাপ্তির খাতাটা কিন্তু বাড়বে। সেই জন্য বলবো, একটা জব মানে শুধু আপনার ডেভেলপমেন্ট না, আপনার বাবা মা ভাই বোন প্রত্যেকের ডেভেলপমেন্ট সম্ভব। সেই জন্য আপনাদেরকে একটু পড়াশোনা করতে হবে। আর বলবো আপনার ব্যাংক জব প্রস্তুতিটা যদি একটু সহজতর ওয়েতে স্বল্প সময়ে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চান, তাহলে আপনার টার্নিং পয়েন্টের সাথে যুক্ত হতে পারেন। ব্যাংক জব যারা প্রত্যাশী তাদেরকে আমরা বলবো, আমরা বেশ ভালো একটা সার্ভিস দিতে পারি। ব্যাংকার যেহেতু দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, সো ব্যাংকার বানানো তেমন কঠিন কিছু না। বাপ্পি ভাই প্লিজ সামনে যদি চলে আসতেন, তাহলে আমরা শেষ করবো এখন, শেষের দিকে। তার আগে একটু বাপ্পি ভাইয়ের কাছে যাবো, প্লিজ বাপ্পি ভাই। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে আছেন। দেখেন আমাদের হচ্ছে এই সিনিয়র অফিসার যে পরীক্ষাটা, যেটা হচ্ছে এই 23 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হবে সামনে, যদি 21 তারিখে পরীক্ষা হয় 21শে নভেম্বর, তাহলে আপনারা সময় পাবেন কয়দিন বলেন? 28 দিন। আর যদি কোনো কারণে পরীক্ষাটা 28 তারিখে হয়, তাহলে সময় পাবেন 35 দিন। এই যে 28 দিন 35 দিন, এটা কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। ঠিক আছে, রিকোয়েস্ট করব, আমাদের টার্নিং পয়েন্ট জব এডের একটা ক্র্যাশ ব্যাচ শুরু হবে কালকে, ঘোষণা করব, হয়তো 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এইখানে ক্লাস থাকবে 25টা, আর পরীক্ষা মডেল টেস্ট থাকবে। আমার রিকোয়েস্ট থাকবে, যে সকল ভাই বোন 2023 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে জব পেতে চান, এই যে আজকে কথা শুনলেন অনেকের, তারাও কিন্তু একটা সময় শুরু করছিল সুন্দরভাবে, এবং আমাদের এমন কোনো কোর্স নাই যে সেখানে যুক্ত ছিল না। দেখেন প্রিমিয়াম বেসে যুক্ত ছিল, এক্সাম বেসে যুক্ত ছিল, রেগুলার বেসে যুক্ত ছিল। এই জন্য আপনাদের বলবো যে এই যে ক্র্যাশ বেসটা, এই ক্র্যাশ বেসে কি দেয় স্যাররা? ক্রিম গুলো দেয়, যেগুলো পরীক্ষা আসার মতো। এই জন্য এই ক্র্যাশ বেসটা সবাই যুক্ত হয়ে যাবেন। অল্প কিছু টাকা লাগবে, হয়তো আমরা নির্ধারণ করব 600 বা 800 এরকম, কিন্তু এই কোর্সটা আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে। দেখেন স্যাররা কিন্তু কিছুক্ষণ আগে বলছে, এবং অফিসাররা যারা নতুন অফিসার তারাও কিন্তু বলছে যে 1 নাম্বারের জন্য, মাত্র 1 নাম্বারের জন্য 3000 সিরিয়াল পিছনে যায়। আবার আপনি একজনের থেকে 1 নাম্বার বেশি পাইছেন, 3000 আগায় চলে গেলেন। এই জন্য এই ক্র্যাশ বেসটা দেখবেন যে যারা এই যে পিলি পরীক্ষা হবে, ধরেন কাট মার্কস হয়েছে 65, আপনি যদি 64.5 পান, আপনি কি ফেল, অকৃতকার্য। আপনাকে 65 প্লাসই
পাইতে হবে 65 থেকে 65+। তার মানে কি আপনি যে প্রচুর স্টাডি করছেন, হাফ নাম্বারের জন্য আপনি ফেল করছেন, এইটা কেউ বুঝবে না রে ভাই, কেউ বুঝবে না, বলবে যে না ফেল করছে। কিন্তু একটা ভালো একটা জোনে যাওয়ার জন্য, একটা নিশ্চিত জায়গার যাওয়ার জন্য আমাদের সাথে এই কোর্সটা করবেন প্লিজ। এই কোর্স সম্পর্কে আরেকটু স্যারকে বলবো যে স্যারই তো ক্র্যাশ বেস গুলা সবকিছু মেনটেন করে, শুভ্র স্যার, তারেক স্যার, সুমন স্যার। সো স্যাররা বিস্তারিত বলবেন, আমি সুমন স্যারকে একটু রিকোয়েস্ট করবো এই ক্র্যাশ বেস নিয়ে কিছু বলার জন্য প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্র্যাশ ব্যাচটা বলি শোনো। আমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে যখনই আমরা মানে পরীক্ষাটা খুব নিকটে হয়, আমরা জানছি যেমন এই যে 2023 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার, দ্যাট মিনস 2025 সালে জানুয়ারি মাসে যে সার্কুলারটা পাবলিশ হয়েছিল সেটা আগামী মাসের 21 তারিখ বা 28 তারিখ হওয়ার সম্ভাবনা। আমি বললাম 28 তারিখেই হবে, হ্যাঁ 28 তারিখ। আমি আরো লেট করলাম, সর্বোচ্চ ডিসেম্বরের ফার্স্ট উইক। তার মানে তোমরা 35 থেকে 40 দিন সময় পাচ্ছ। এখন হয় কি, তোমরা কিন্তু এই যে পরীক্ষা যেদিন সার্কুলারটা হলো, এখান থেকে যখনই সার্কুলার হলো তখন থেকে কিন্তু তোমরা এই পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করতেছো। কিন্তু এই প্রস্তুতিটা তোমরা যে নিয়েছো এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রস্তুতি। এখন এই প্রস্তুতিটাকে শেষ বেলায় এসে একটা কি করা উচিত, কনস্ট্রাক্টেড ওয়েতে, একটা অবকাঠ মানে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে এটা পরিচালনা করা উচিত। এখন শেষ সময়ে তুমি তার অনেক সবকিছু পড়তে পারবা না। যেমন ধরো আমি তোমাদের 1 নাম্বার ক্লাসে নাউন পড়িয়েছি, নাম্বার পড়িয়েছি, ডিটারমিনার পড়াইছি, জেন্ডার পড়াইছি। এখন আমি যখন তোমাদের নাম্বার পড়াইছিলাম ওখানে কিন্তু আমরা কি করেছিলাম, প্রায় 37টা মতো আমরা নাম্বার মানে সিঙ্গুলার প্লুরাল নাম্বার দিয়েছিলাম। এখন 37টা কেন দিয়েছিলাম, তোমাকে পড়ার জন্য, যাতে তুমি যে কোনো চাকরি ক্র্যাক করতে পারো। এখন ব্যাংকে বিশ্বাস করো ভাই, তুমি নাম্বারের সিঙ্গুলার আর প্লুরাল মাত্র 13টা জানলেই কিন্তু তোমার হয়ে যায়। যারা এর আগে আমরা ক্র্যাশ কোর্স করেছো তারা দেখেছো, আমরা এই কারণে আমরা ক্র্যাশ কোর্স করার জন্য বলি। কেন, ধরো ওই যে 13টা নাম্বার, এরপরে প্রোনাউনে আমরা তোমাদেরকে অনেকগুলা রুল শিখিয়েছিলাম, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদেরকে আমরা কি করেছিলাম, 16টা রুলস তোমাদেরকে পড়িয়েছিলাম। কিন্তু পরীক্ষার জন্য ক্রাশ বেসে আমি মাত্র 4টা রুলসে তোমাদেরকে 13টা কোশ্চেন করাবো। কারণ এই 4টা রুলস থেকেই কোশ্চেনটা পরীক্ষায় আসে। তোমরা জানো কিনা, ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পরে নাউন প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এই রুলসটা কিন্তু সবচেয়ে কোশ্চেন বেশি আসে। আবার ধরো আমি পার্সেন্টেন্স চ্যাপ্টারের কথা বলি, শুভ্র স্যার এবং তারেক স্যার তোমাদের পার্সেন্টেন্স চ্যাপ্টারে 57টা ম্যাথ করিয়েছে, তাই না, স্টুডেন্ট ওয়ার্ক এবং টিচার্স ওয়ার্ক মিলাই। এখন এই 57টা ম্যাথের মধ্যে আমরা জানি 17 থেকে 19টা ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথ করলেই পার্সেন্টেন্স থেকে যে ম্যাথই আসুক আমার স্টুডেন্ট পারবে। ওই যে 17 থেকে 19টা ওই ম্যাথগুলাই, এগুলো কিন্তু আগে তোমাদেরকে কোনো না কোনো ভাবে করানো হয়েছে। আমরা এখন কি করব, ওইগুলো আবার তোমাদের সামনে উপস্থাপন করব, শুধু 17টা ম্যাথের উপরে বেশি এমফাসাইজ করতে বলবো। এরপর ধরো আমরা অনেকগুলা তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম এগুলার ক্লাস নিয়েছি বা পড়িয়েছি, কিন্তু পরীক্ষার আগে কোন সিনোনিম গুলা বারবার করা উচিত এবং সেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করবে সেই ডিপার্টমেন্টকে টার্গেট করে এই বিষয়গুলো জানানোর জন্যই কিন্তু আমরা তোমাদের ক্রাশ ব্যাচের ক্লাসটা করাই। হ্যাঁ, এবং ক্রাশ ব্যাচে খুব সংক্ষিপ্ত আকারে শীট প্রোভাইড করা হয় এবং এই শীট থেকে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য বলবো ক্রাশ ব্যাচটা এটা খুবই মানে ভালো একটা প্রভাব ফেলে তোমাদের জব প্রাপ্তির ক্ষেত্রে। প্রস্তুতিটার স্বল্প সময়ের এই প্রস্তুতির পূর্ণতা নিয়ে আসার জন্য খুব ভালো একটা প্রভাব ফেলে। সো আমি তোমাদেরকে বলবো, যদি সুযোগ থাকে, তোমরা যারা 23 সালকে টার্গেট করে পড়াশোনা করেছো এতদিন, তাদেরকে বলবো তোমরা অবশ্যই ক্রাশ ব্যাচে যুক্ত হবে। এটা তোমাদের বেশ ভালো হবে। তোমাদের দেখবা পরীক্ষায় 4-5 মার্ক বেশি পাবা। তোমরা জেনারেলি যে পরীক্ষায় যা পাইতা, এই ক্রাশ কোর্সটা করার মাধ্যমে তোমার পরীক্ষায় কিন্তু 4-5 মার্ক তোমরা বেশি পাবেই পাবে। আর বাপি ভাই তো একটু আগেই বললো হাফ মার্ক মানে কত মানে ডিভিয়েশন ক্রিয়েট করে। সো 4-5 মার্ক বেশি পাবে, এটা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে কনফার্ম করতে পারি। সো ইনশাল্লাহ ক্রাশ ব্যাচ নিয়ে তো কথা হবেই আবার সামনে। সো তখন আরো বেশি আমরা ভিডিওতে আলোচনা করব, আমাদের আউটলাইনটা আমরা প্রকাশ করব। দ্যাট মিনস কোন দিন কোন ক্লাস হবে, কোন টপিকের উপরে কিভাবে আমরা নিব, আমাদের পরিকল্পনাগুলো সেদিন ডিসক্লোজ করব। ওকে, সো আমরা তাহলে এখন জি স্যার শেষের দিকে যাই। তাহলে আজকে আমরা শেষ করে দিব। যারা যুক্ত আছেন একটু জানাবেন যে আজকের প্রোগ্রামটা কেমন লাগলো প্লিজ। হ্যাঁ, এরকম প্রোগ্রাম আরো হওয়া উচিত কিনা, আপনার চমৎকার একটা কমেন্টস আমাদের কাজের গতি অনেক বেশি বাড়াই দিবে। এই জন্য একটু রিকোয়েস্ট থাকবে, একটু জানাবেন। এবং আমরা তো অনেকে যুক্ত করতে পারি, তাদেরকে নিয়ে আরেকটা সেশন করা যায়, আমরা আরেকটা সেশন করব খুব দ্রুতই, ঠিক আছে? অনেকগুলো সেশন করার ইচ্ছা আছে, কারণ এবার আলহামদুলিল্লাহ অনেকগুলা সিনিয়র অফিসার আমাদের প্রতিষ্ঠান থেকে আল্লাহ আর কি ফাইনালি মনোনীত করেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে শেষ করেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সবাই ভালো থাকেন, আচ্ছা, সুস্থ আরেকটা থাকেন। নিউজ দিয়ে দিই, গতকালকে কিন্তু বাপ্পি ভাইয়ের জন্মদিন গিয়েছে। সো বাপ্পি ভাই এখন আমাদেরকে 300 ফিটে নিয়ে যাবে, চরম খাওয়া দাওয়া হবে। সো আমি আর আপনাদের সাথে থাকতে চাচ্ছি না, আপনাদেরও আমন্ত্রণ। যদি কেউ 300 ফিটের দিকে থাকেন, আশেপাশে যদি কেউ থাকেন, তাহলে চলে আসবেন। আজকে হাঁস পার্টি হবে আমাদের বাপ্পি ভাইয়ের জন্মদিন উপলক্ষে। ওকে, সো ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। ফাইনালি আবারও বলবো ভাই,
জবের প্রস্তুতি, যেহেতু একটা পরীক্ষা সামনে আসছে, ব্যাপক সিরিয়াস হয়ে যান ভাই, ব্যাপক সিরিয়াস। এই কয়দিন সামনের 1 থেকে 1.5 মাস ভাই লাইফের সকল সুখ আপনারা বাদ দিয়ে দেন, প্রচুর স্টাডি করেন এবং নিয়ম মাফিক পড়াশোনা করেন। আমরা যেভাবে সাজেশন দিয়েছি আমাদের শিটগুলোর প্রতি বেশি ফোকাসড থাকেন, এরপরে মাস্টার ব্যাচের প্রতি ফোকাস থাকেন এবং আমাদের কাছে আসেন, জিজ্ঞেস করেন যে স্যার এই কয়েকদিনে কতটুকু পড়বো, কি পড়বো, এইটুক মানে আপনার প্রস্তুতির কি অবস্থা। ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সাজেশন দিব। ভালো থাকবেন, তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।